আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা দেখবো এটা হচ্ছে থিন ফিল্ম সোলার। ঠিক আছে। আচ্ছা, এখন নামটা থেকে যেটা বোঝা যাচ্ছে, যে নামটা যেটা বলছে যে থিন ফিল্ম, বলতে এটা বোঝা যাচ্ছে যে তাহলে সোলার সেলের যে ম্যাটেরিয়ালটা বা অ্যাবজর্ব হবে এটা থিন ফিল্ম, বা এটা খুবই থিকনেসটা খুবই থিন হবে। হ্যাঁ। বাট খুবই বাট এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র থিকনেসের উপরে না। যেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত যেটা দেখছি, গত সপ্তাহে যেটা দেখলাম, যে আমরা দেখছিলাম যে মানে পিওর ক্রিস্টালাইন সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড ডিভাইস দেখছি। ঠিক আছে, মনোক্রিস্টালাইন বা সিঙ্গেল ক্রিস্টাল। কিন্তু সিঙ্গেল ক্রিস্টালে যেটা সমস্যা হচ্ছে যে যে এই ধরনের ম্যাটেরিয়াল গুলো গ্রো করা খুবই এক্সপেন্সিভ। ঠিক আছে। সো এই দিক থেকে আমাদের যেটা দেখতেছি যে সো এখানে আমরা যদি অন্য ধরনের লেস ডিমান্ডিং ম্যাটেরিয়াল গুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট আর বেশি, বা যেগুলোকে আমরা খুব চিপলি গ্রো করতে পারি, বা যেখানে ফটোভোল্টাইক মডিউল গুলার কস্টটা অনেক কমবে। ঠিক আছে। তো এই ধরনের অনেক কিছু ম্যাটেরিয়াল যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে যেমন অ্যামরফাস সিলিকন, যেটা কোনো ক্রিস্টালাইন স্ট্রাকচার নাই, বা মাইক্রোক্রিস্টালাইন বা পলিক্রিস্টালাইন সিলিকন, বা পলিক্রিস্টালাইন ক্যাডমিয়াম টেলুরাইড, কপার ইন্ডিয়াম ডাইসেলেনাইড, এই ধরনের ম্যাটেরিয়াল। তো এখানে আসলে এই অর্থে থিন ফিল্ম ম্যাটেরিয়াল বলতে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে যে এই যে ফিজিক্যাল অর কেমিক্যাল ডিপোজিশন টেকনিক্স হুইচ ক্যান বি অ্যাপ্লাইড টু লার্জ এরিয়াস এন্ড ফাস্ট থ্রুপুট। তো এখানে মোটামুটি এই জন্য এই কথাটা মাস প্রোডাকশন ক্যাপাবিলিটি বা পসিবিলিটিটাকে এখানে বোঝানো হয়, রাদার দেন ফিল্ম থিকনেসের তুলনায়, যেগুলোকে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের পিউরিটি কম, কিন্তু এগুলোকে আমরা চিপলি অনেক লার্জ স্কেলে প্রডিউস করতে পারি। ঠিক আছে। সো যেমন যদি আমার একটা সিঙ্গেল ক্রিস্টালের বা মনোক্রিস্টাল ম্যাটেরিয়াল হয়, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, যেটা হচ্ছে, এবং এটার অ্যাক্টিভ লেয়ার যদিও ফিউ মাইক্রন থিক, কিন্তু এটাকে আমরা ইউজুয়ালি এই ক্লাসের মধ্যে ফেলবো না। সো এটা একটু প্রথমে একটু ক্লেরিফাই করা উচিত ছিল যে থিন ফিল্ম সোলার সেল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি আসি যে পলিক্রিস্টালাইন আর অ্যামরফাস সেমিকন্ডাক্টর যদি হয়, তাহলে এখানে কি কি সমস্যাগুলো দেখা যায়। তো এখানে যেহেতু এগুলার ক্রিস্টালাইন স্ট্রাকচার, প্রথম পলিক্রিস্টালাইন হচ্ছে, এখানে অবশ্যই বিভিন্ন ছোট ছোট গ্রেইন থাকবে, বিভিন্ন ক্রিস্টালাইন স্ট্রাকচারে গ্রেইন থাকবে। সো এখানে গ্রেইন বাউন্ডারি আসবে, আহ, কারণ যেহেতু এটা পলিক্রিস্টালাইন বলা হচ্ছে। আর এখানে আরেকটা হচ্ছে যেটা অ্যামরফাস, তো এটা কোনো ক্রিস্টালাইন স্ট্রাকচারই থাকবে না। ঠিক আছে। সো এটার মধ্যে অনেক ইন্ট্রিনসিক ডিফেক্ট থাকবে, কারণ এই মেটেরিয়াল গুলো যেহেতু ওয়েল ডিফাইন স্ট্রাকচার নাই, বা থাকলেও সেটা লং রেঞ্জ অর্ডার নাই। সো এখানে বিভিন্ন ড্যাংলিং বন্ডস থাকবে, ভ্যাকেন্সি থাকবে। সো এখানে ইন্ট্রিনসিক ডিফেক্ট আসবে। ঠিক আছে। এবং ওটা ইনক্রিজ করবে ডেন্সিটি অফ ট্র্যাপস, এবং এই যে এই কারণে ডিফেক্ট যতই থাকবে, আমার ট্র্যাপ ডেন্সিটি বা রিকম্বিনেশন সেন্টার, আমরা প্রথমে ওই কয়েকদিন আগে পড়ছিলাম যে ডিপেন্ডিং অন দা ডিফেক্টের বা এই যে ট্র্যাপ গুলার এনার্জি লেভেলের উপর ডিপেন্ড করে, শ্যালো হলে তাদেরকে আমরা ট্র্যাপ সেন্টার বলবো, অথবা যদি মাঝখানে হয়, ডিপ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোকে রিকম্বিনেশন সেন্টার। ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের ট্র্যাপ আর রিকম্বিনেশন সেন্টার যদি থাকে, তাহলে আমার কনসিকুয়েন্স গুলো কি হবে। কনসিকুয়েন্স, ফার্স্ট অফ কনসিকুয়েন্স হচ্ছে যে ডিফিউশন লেন্থটা কমে যাবে। এটা স্বাভাবিক, কারণ এখানে হচ্ছে যে যেহেতু আমার এখানে অনেক ট্র্যাপ থাকতেছে বা ডিফেক্ট আসতেছে, তো এটা রিকম্বিনেশন প্রবাবিলিটি বাড়তেছে, তো এটা ডিফিউশন লেন্থ কমে যাবে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে ম্যাটেরিয়ালটাকে স্ট্রং অপটিক্যাল অ্যাবজর্বার হতে হবে, কারণ যেহেতু ডিফিউশন লেন্থ কমে যাবে, সো আমরা এটাকে চাইলেও বেশি একটা মানে লেন্দি বা একটা থিক ম্যাটেরিয়াল আমরা বানাইতে পারবো না, কারণ তাহলে আমার ডেড লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, বা আমার এখানে রিকম্বিনেশন অনেক বাড়বে। ঠিক আছে। অথবা অল্টারনেটিভলি আমরা এখানে যেটা করতে পারি যে মাল্টিপল জাংশন ইউজ করতে পারি। এই যে মাল্টিপল জাংশন গুলা ইউজ করলে যেটা হবে যে আমরা অল্প মানে যে অ্যাবজর্বার গুলা থিকনেস কমাইলেও আমরা দুইটা জাংশন ইউজ করে হয়তো এখানে আমরা অপটিক্যালি ঠিক করতে পারি। ঠিক আছে। অথবা ইউজুয়ালি যেটা করা হয় যে অ্যামরফাস সিলিকনের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে একটা বিল্ট ইন ইন্ট্রিনজিক লেয়ার, বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে ইন্ট্রিনজিক লেয়ারের ক্ষেত্রে, মানে পিআইএন স্ট্রাকচার। এটা আমরা পিআইএন স্ট্রাকচারটা আগেও দেখাইছি। সো পিআইএন স্ট্রাকচার যেটা হয় যে পি টাইপ এবং এন টাইপ লেয়ার গুলো খুবই স্মল থাকে, ছোট থাকে, কিন্তু ইন্ট্রিনজিক লেয়ারটা থাকে, যেটা হচ্ছে যদি এবং এখানে যেটা হচ্ছে যে অ্যামরফাস সিলিকনে যত ডোপিং করবেন আপনার ডিফেক্ট ডেন্সিটি তত বাড়ার চান্স বাড়বে। ঠিক আছে। তো এখানে আমার রিকম্বিনেশন প্রবাবিলিটি আরো বাড়বে। সো এখানে আমার ইন্ট্রিনসিক লেয়ারটাকে আমরা রাখবো যেন এটা আমাদের কি করে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, মানে এই ডিপ ইন্ট্রিনসিক লেয়ারটা ফুললি ডিপ্লেটেড হয়ে যায়।
এবার এমন একটা থিকনেস আমাদের চুজ করতে হবে যে ইন্ট্রিনসিক লেয়ারটা ফুলি ডিপ্লেটেড হয়ে যায়। সো এখানে আমার একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড থাকে। ঠিক আছে, সো এখানে ইন্ট্রিনসিক লেয়ারে যাই অ্যাবজর্ব হবে সেগুলা এই সুইপ হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের কারণে। ঠিক আছে, আর সেখানে রিকম্বিনেশনটা কমবে। তো এটা হচ্ছে যে পিএন স্ট্রাকচারটা প্রিফার করা হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে লসেস ইন লেয়ার্স ক্লোজ টু দ্য ফ্রন্ট সার্ফেসের গ্রেটার। ঠিক আছে, মানে এই ধরনের ক্ষেত্রে যেটা হবে যে আমার ফ্রন্ট সার্ফেসের কাছে যে লেয়ারটা থাকবে সেখানে আমার কারণ এখানে আমার কেরিয়ার জেনারেশন হবে, কারণ যেহেতু এটা স্ট্রং অপটিক্যাল অ্যাবজর্বার, সো দেখা যাবে যে ফ্রন্ট সার্ফেসের কাছে অনেক বেশি কেরিয়ার জেনারেশন হচ্ছে, সো এগুলা লস হবে বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই ইমিটারটাকে বা ইমিটার বা ফ্রন্ট সার্ফেসের নিকট কাছে যে লেয়ারটা আছে এটাকে আমরা ওয়াইডার ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, ওয়াইডার ব্যান্ড গ্যাপ দিয়ে করে রিপ্লেস করা যেতে পারে, এটা আমরা দেখবো পরে। আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে ডোপ করা খুবই কঠিন। ডোপ করা কঠিন কারণ হচ্ছে যেহেতু আমার এখানে ডিফেক্ট স্টেট আছে মানে ব্যান্ড গ্যাপের মাঝখানে, যেখানে ব্যান্ড গ্যাপ লেয়ারটা রিজন সেখানে আমার অনেক ডিফেক্ট স্টেট চলে আসবে। সো এদেরকে ডোপ করতে গেলে যেটা হবে যে এই ডোপিং করার ফলে যে ইলেকট্রন গুলো বা হোল গুলো যেটা কন্ডাকশন বা ভ্যালেন্স বিটে চলে যাওয়ার কথা ছিল সেগুলো এখন যে ট্র্যাপ স্টেটে জমা হবে। তো আলটিমেটলি এটা যেটা করবে যে এটা ড্রপ করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এবং এ কারণে যেটা হবে যে ড্রপিং যদি করতে না পারি তাহলে আমার তো বিল্ট ইন পটেনশিয়াল এবং এগুলা চেঞ্জ করতে পারবো না বা অ্যাডজাস্ট করা যাবে না। এই ধরনের একটা সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে গ্রেইন বাউন্ডারি যদি থাকে, যেমন পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি গ্রেইন বাউন্ডারি এবং আদার ইনট্রিনসিক ডিফেক্ট থাকে তাহলে এটা অবশ্যই কি হবে, এটা ইনক্রিজ করবে রেজিস্টিভিটিটা, ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটিটা ইনক্রিজ করবে। হ্যাঁ, এবং একটা পার্টিকুলারলি একটা লো ডোপিং ডেন্সিটিতে, এবং এই রেজিস্টিভিটি বাড়তে ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স বেড়ে যায়। সো কন্ডাক্ট মানে মানে কন্ডাকশনটা অতটা ভালো হবে না। ঠিক আছে, এবং আরেকটা সমস্যা হচ্ছে যে যখন ডিফেক্টেড থাকে তখন কন্ডাক্টিভিটিটা ক্যারিয়ার ডেন্সিটির সাথে চেঞ্জ। ঠিক আছে, কারণ এই যে ট্র্যাপ গুলা কতটুকু, কত পার্সেন্ট অফ ট্র্যাপ ইয়া হচ্ছে, কি বলে এটাকে, মানে অকুপাইড, আর কত পার্সেন্ট অফ ট্র্যাপ আনঅকুপাইড, এই জিনিসটা তো আমার কন্ডাক্টিভিটির সাথে মানে ক্যারিয়ার ডেন্সিটির সাথে চেঞ্জ। ঠিক আছে, সো এটা যেটা করবে যে এটা ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিকটাও ইনফ্লুয়েন্স। ঠিক আছে, ক্যারিয়ার ডেন্সিটির সাথে ডিপেন্ড করবে, এবং রেন বাউন্ডারির ভিত্তিতে যখন ক্যারিয়ার গুলো পাস করবে তখন এটা একটা পটেনশিয়াল ব্যারিয়ার দেখবে, এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। আচ্ছা, দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট সিমিলারলি মিনস দ্যাট মায়োরিটি লাইফ টাইম এন্ড ডিফিউশন কনস্ট্যান্ট আর ক্যারিয়ার ডিসিপ্লিন। ওই তো যেটা বললাম যে এখানে আসলে যেহেতু ট্র্যাপ স্টেটের পার্সেন্টেজ অফ মানে কতগুলো ট্র্যাপ স্টেট ফিল্ড হবে সেটাও ডিপেন্ড করবে হচ্ছে আমার মানে ইয়ার উপরে, ডিফেক্টের সরি ক্যারিয়ারের ইয়ার উপর, ডেন্সিটির, তো মানে ইলুমিনেশনের উপরে। সো সেটা সেটার জন্য আমার যে মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম এবং ডিফিউশন কনস্ট্যান্ট এগুলো চেঞ্জ, ক্যারিয়ার ডেন্সিটি ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা যেটা ওভারঅল যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে আমরা এই যে বেসিক ইকুয়েশনটা যেটা আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে দেখছিলাম, যে আমরা এখানে দুইটা অ্যাপ্রক্সিমেশন করছিলাম। একটা ছিল আমার যে রিকম্বিনেশনটা লিনিয়ারলি রিলেটেড টু মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, আর আরেকটা ছিল ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন। ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশনটা যেটা ছিল যে আমার ডিপ্লেশন রিজনে কোনো ফ্রি ক্যারিয়ার থাকবে না। ঠিক আছে, তো এই দুইটা এখন আর এখানে খাটবে না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের যে পিএন জাংশনের যে স্ট্রাকচারটা ছিল এটাকে আমাদের মডিফাই করতে হবে পিআইএন স্ট্রাকচার দিয়ে, যেহেতু আমার এখানে ইন্ট্রিনসিক লেয়ার আসবে। এবং এই যে সলিউশন, যে ট্রান্সপোর্ট ইকুয়েশনের যে সলিউশনটা এটা মোর কমপ্লিকেটেড হবে, বিকজ এখানে প্রত্যেকটা প্যারামিটার মোবিলিটি, লাইফ টাইম, ডিফিউশন কনস্ট্যান্ট এগুলো সবই আসলে ক্যারিয়ার ডেন্সিটি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো আমি এখানে ক্যারিয়ার ডেন্সিটিটাকে সলভ করব, কিন্তু এটা আবার ডিপেন্ড করবে হচ্ছে এটা এটা সলভ করার জন্য যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো আবার এই ক্যারিয়ার ডেন্সিটির উপরেই ডিপেন্ড করবে। সো এটা একটা হাইলি নন লিনিয়ার ইকুয়েশন ডিফারেন্সিয়াল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু দেখি যে অ্যামরফাস সিলিকন। আচ্ছা, অ্যামরফাস সিলিকন হচ্ছে যে এটা বেস্ট ডেভেলপ থিন ফিল্ম ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবং এটা কমার্শিয়ালি প্রোডাকশনে শুরু হয়েছে 1980 থেকে। এবং এটা আমাদের যে আমরা যে হ্যান্ড ক্যালকুলেটর গুলো দেখি যেগুলোতে আমাদের ছোট একটা সোলার সেল থাকে, ওই ক্যালকুলেটরের পাওয়ারের জন্য এটাতে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, আহ, আরেকটা যেটা হচ্ছে যে অ্যামরফাস ম্যাটেরিয়াল গুলাতে যেটা বললাম যে এটা যেহেতু লং রেঞ্জ কোনো অর্ডার নাই, সো এটা অনেক লেটিস কন্টেন্টস রেঞ্জ অফ বন্ড লেন্থ এন্ড ওরিয়েন্টেশন। হ্যাঁ, ঠিক আছে। এটা ওরিয়েন্টেশন বিভিন্ন দিকে হতে পারে লেটিসের, এবং যেটা হচ্ছে যে এটার বন্ড লেন্থ গুলা আনস্যাটিসফাইড ড্যাংলিং বন্ডস থাকে। ঠিক আছে, এবং
এখানে যেটা হচ্ছে যেটা যেটা বলতেছে যে although the nearest neighbors of any atoms are coordinated almost exactly as in the crystalline material, the combined effect of small bond distortions means there is virtually no correlation. আচ্ছা, তাহলে এই যে যেটা হচ্ছে যে এখানে আমার এই তারা ওরিয়েন্টেশন গুলা, ঠিক আছে, যে কম্বাইন এফেক্ট স্মল বন্ড, আচ্ছা মানে যেটা হচ্ছে যে আমাদের সিলিকনের ক্ষেত্রে যেমন যে টেট্রাহেড্রাল যে স্ট্রাকচারটা, হ্যাঁ, তাদের এই অ্যাঙ্গেলের যে মানে তারা যে একটা একটার সাথে একটা সার্টেন অ্যাঙ্গুলার স্পেসিং থাকবে, ঠিক আছে, এই অ্যাঙ্গুলার স্পেসিংটা এখানে আমার ইয়েতে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই ভেরিয়েশন হতে পারে আপ টু 10 ডিগ্রি ইন বন অ্যাঙ্গেল, ঠিক আছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এখানে সোজা কথা যেটা হচ্ছে যে এটা আমরা যেহেতু এখন ম্যাটেরিয়াল নিয়ে বেশি একটা ডিসকাস করবো না, আমাদের আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে একটা ইলেকট্রনিক প্রপার্টি যেটা, বাট এটার মেইন ইয়াটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখানে প্রথম হচ্ছে এখানে সবগুলা বন্ড ফিল্টার থাকবে না, সো ড্যাংলিং বন্ড থাকবে, এবং এদের যে অ্যাঙ্গেল গুলা ছিল এই যে বন্ড অ্যাঙ্গেল গুলা, এই বন্ড অ্যাঙ্গেল গুলাও চেঞ্জ হবে, ঠিক আছে। এবং এই বন্ড অ্যাঙ্গেল একটা ভেরিয়েশন থাকবে, সো আলটিমেটলি এটার এফেক্ট যেটা হবে যে লং রেঞ্জ অর্ডারটা যে ক্রিস্টালাইন স্ট্রাকচারে যে লং রেঞ্জ অর্ডার ছিল সেটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হবে যে তার ক্রিস্টালাইন স্ট্রাকচারে যদি আমরা দেখি যে ডেনসিটি অফ স্টেটস এর যে স্ট্রাকচার ইয়াটা ছিল, ডায়াগ্রামটা ছিল, যদি আমরা দেখি যে ডেনসিটি অফ স্টেটস ছিল এরকম প্যারাবোলিক, কিন্তু এখন যেহেতু আমার এখানে এই ড্যাংলিং বন্ডস থাকতেছে, আনস্যাটিসফাইড বন্ডস থাকতেছে, সো এখানে যেটা হবে যে এটা মিড গ্যাপে অনেকগুলা এরকম ডেনসিটি অফ স্টেটস চলে আসবে, ড্যাংলিং বন্ড ডিফেক্টস বা টেইল স্টেট বলতেছে আমরা, ঠিক আছে, টেইল স্টেট। টেইল স্টেটের কারণে এখানে যেটা হচ্ছে তাহলে ব্যান্ড গ্যাপের মাঝখানে অনেকগুলা ইয়া থাকবে, স্টেট থাকবে বা ট্র্যাপ স্টেট বলা হয় যেগুলা, ঠিক আছে। এখন এগুলোও এখন কি করতে পারে, ইলেকট্রন বা হোল ক্যাপচার করতে পারে, ঠিক আছে। অ্যাবজর্পশন, আচ্ছা, এখানে অ্যামরফাস সিলিকনের একটা অ্যাডভান্টেজ তো বললাম যেটা চিপ, এটা প্রডিউস করার সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা ভেরি স্ট্রং অপটিক্যাল অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে। এবং এটা কারণটা কি, কারণটা হচ্ছে যে আমরা বলছিলাম যে ক্রিস্টালাইন সিলিকনের ক্ষেত্রে আমার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল না, সেটা ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ছিল, সো ওখানে যখন একটা ফোটন অ্যাবজর্ব হতে হয় তখন তাকে অ্যাট দ্য সেম টাইম, যেহেতু এটা একটা ওয়েল ডিফাইন্ড ইকে ডায়াগ্রাম আছে, সো এটাকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র তার এনার্জি না, তার মোমেন্টামও চেঞ্জ করতে হতো, এবং সেই ক্ষেত্রে তাকে ফোননের হেল্প নিতে হতো, তাহলে তাকে অবশ্যই দুইটা মানে কনজারভেশন অফ মোমেন্টাম যেহেতু তাকে মেনটেন করতে হতো, সো তাকে ওই সার্টেন মোমেন্টামের ফোননটা তার আছে কিনা, অ্যাভেলেবিলিটি আছে কিনা, তার উপর তাকে ডিপেন্ডেন্ট হতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু অ্যামরফাস সিলিকনের ক্ষেত্রে যেহেতু আমার কোনো লং রেঞ্জ ক্রিস্টালাইন স্ট্রাকচার নাই, সো এখানে আসলে ওই ধরনের কোনো ব্যান্ড ডায়াগ্রামও নাই। সো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে শুধু ফোটন এনার্জি পেলেই সে কি করতে পারবে, সে মানে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যামরফাস সিলিকনের সুবিধা, যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে সিলিকন আর অ্যামরফাস সিলিকন, তাহলে অ্যামরফাস সিলিকনের অপটিক্যাল অ্যাবজর্পশন কোএফিশিয়েন্টটা স্ট্রঙ্গার কম্পেয়ার টু সিলিকন, ঠিক আছে। এবং মানে এটা অল্প থিকনেসে অনেক বেশি ফোটন অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডোপিং, আচ্ছা এখন ডোপিং এর যে সমস্যাটা এটা হচ্ছে, যেহেতু আমি বললাম যে এখানে অনেক আনপেসিভ মানে আচ্ছা এখানে একটা কথা হচ্ছে যে পেসিভেশনের একটা ব্যাপার আছে, যেহেতু আমরা দেখতেছি যে অ্যামরফাস সিলিকনের ক্ষেত্রে অনেক ড্যাংলিং বন্ড থাকতেছে, অনেক আনস্যাটিসফাইড বন্ড থাকবে, যেগুলো হচ্ছে আমরা মানে এমটি বা যেগুলা কোনো ইয়া করে নাই, জন্য পেয়ার ক্রিয়েট করতে পারে নাই। সো এখানে এটা হাইলি ডিফেক্ট ডেন্সিটি, হাই ডিফেক্ট ডেন্সিটি থাকবে, ঠিক আছে, 10⁻⁶। সো এটা সে সমস্যাটা যেটা হবে, যেটাকে আমি নর্মালি কি করতে পারবো না, ডোপ করতে পারবো, কারণ এই যে এক্সট্রা ক্যারিয়ার যেগুলো আসবে ডোপেন থেকে, তো সেগুলো কন্ডাকশন বা ভ্যালেন্স ব্যান্ডে না গিয়ে এটা যেটা করবে যে ড্যাংলিং বন্ড ডিফেক্টসে গিয়ে বসে থাকবে, ঠিক আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ডেন্সিটি অফ ডিফেক্টস মেবি রিডিউস। আচ্ছা, এখন এটা আমি কিভাবে তাহলে ইয়ে করবো, চেঞ্জ করবো, এটা চেঞ্জ করার ওয়ে হচ্ছে এটাকে ফার্স্টে পেসিভেশন করতে হবে। পেসিভেশনটা কি, পেসিভেশন যেটা করে নর্মালি যেটা করা হয় যে এই ড্যাংলিং বন্ড গুলাকে স্যাচুরেট করা হয় অ্যাটমিক হাইড্রোজেন দিয়ে, মানে হাইড্রোজেন দিয়ে ওখানে কি করে, ওই যে যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটার সাথে একটা বন্ড ফর্ম করে, ঠিক আছে, তার ইলেকট্রনের সাথে শেয়ার করে, সেখানে একটা ওই ওই ড্যাংলিং বন্ডের যে ইয়াটা আছে, অ্যাটমটা আছে, ওটার সাথে একটা বন্ড ফর্ম করবে, এবং এর ফলে যেটা করবে যে এটার ক্যাপাসিটিটা রিমুভ হয়ে যাবে, যে এখন আর যেহেতু সে তার পেয়ারটা ফর্ম হয়ে গেছে, সে এখন আর ট্যাপ করতে পারবে না ইলেকট্রন বা হোলকে, ঠিক আছে। সো পেসিভেশনটা নর্মালি যেটা করে যে 5 থেকে 10% হাইড্রোজেন যদি করা হয় পেসিভেশন, মানে এই যে ড্যাংলিং বন্ডের 5 to 10% যদি পেসিভেটেড হাইড্রোজেন করা হয়, তাহলে ডেন্সিটি অফ ড্যাংলিং বন্ড কমে গিয়ে তখন
10⁻15 সেন্টিমিটার কিউব আসে। এবং এই অবস্থায় এটাকে আমরা ওয়ার্কেবল পিএন জাংশন মেট করতে পারি। তার মানে এই যে এখানে আমরা যদি দেখি ডেনসিটি অফ স্টেটস এর যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে যে সলিড যে উপরের যে ডায়াগ্রামটা দেখতেছি, এটা হচ্ছে ড্যাংলিং বন্ড থাকা অবস্থা, আনপেসিভেটেড। আর এটা হচ্ছে পেসিভেটেড অবস্থায়। পেসিভেটেড অবস্থায় যে গ্রে কালারের কার্ভটা, মানে এখানে দেখা যাচ্ছে যে আমার অনেক কিছু সাপ্রেস হয়ে গেছে, ড্যাংলিং বন্ড, ডেনসিটি অফ স্টেটস নাই। তো এখানে আসলে এখন ইলেকট্রন আর ক্যাপচার হবে না, বা ইলেকট্রন হোল এখানে বসতে মানে এখানে আর কি ক্যাচ করবে না। এরা এরা হচ্ছে আলটিমেটলি ভ্যালেন্স বিন্দু বা কন্ডাকশন যাবে। ঠিক আছে, এখন এই অবস্থায় তাকে ডোপ করা যেতে পারে কিছুটা, মানে মোটামুটি। আচ্ছা, ট্রান্সপোর্ট। এখন অ্যামরফাস সিলিকনের ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেহেতু ডিফেক্ট স্টেটস গুলো যেটা হচ্ছে যে হুইচ রিমেইন আফটার, আচ্ছা তার মানে এখানে হাইড্রোজেন প্রেসিপিটেশন করলেই যে সব ডিফেক্ট স্টেট চলে যাবে তাও তো না, হয়তো কিছুটা কমবে কিন্তু স্টিল থাকবে। এবং এগুলা এই ডিফেক্ট স্টেট গুলা এখন কি করতে পারবে, চার্জ ট্র্যাপ করতে পারবে। যদি এটা শ্যালো ডিফেক্ট স্টেট হয়, মানে সে ট্র্যাপ করে আবার এটাকে ডিট্র্যাপিং করবে। আর যদি সে মিড গ্যাপে থাকে বা ডিপ ডিফেক্ট স্টেট হয়, সেগুলো রিকম্বিনেশন সেন্টার হয়ে যাবে, মানে চার্জটা পুরা ক্যারিয়ারটা লস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে কনসিকুয়েন্টলি যেটা হবে যে ট্রান্সপোর্ট প্যারামিটার গুলা, যেগুলো মোবিলিটি, লাইফ টাইম ডিফিউশন কনস্ট্যান্ট, এরা ডেন্সিটি ডিপেন্ডেন্ট এন্ড হার্ড টু ডিটারমাইন। যেটা আমি আগে বলছি যে এখানে কেরিয়ার ডেন্সিটির সাথে এই প্যারামিটার গুলো সব চেঞ্জ হবে, কারণ এই যে ডিফেক্টেড যে অ্যাভেলেবিলিটি, মানে কতগুলো ডিফেক্টেড অকুপাইড আর কতগুলো ডিফেক্টেড এমটি আছে, এটা আবার কেরিয়ার ডেন্সিটির সাথে চেঞ্জ হবে। সো যেহেতু তাহলে মানে আমার ট্র্যাপ স্টেটের অ্যাভেলেবিলিটিও চেঞ্জ হচ্ছে, সো আলটিমেটলি এটা ভেরি কমপ্লেক্স হয়ে যায় কেরিয়ার ডেন্সিটির সাথে। আচ্ছা, এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ওয়ে করতে পারি, যেটা হচ্ছে যে ডেন্সিটি অফ টেইল স্টেটস ইন দ্য কন্ডাকশন ব্যান্ড, এটাকে একটা এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা মডেল করতে পারি। এটা হচ্ছে যে এই যে টেইল স্টেট বলতে যে এগুলা কথা বলতেছিলাম, যে কন্ডাকশন ব্যান্ডের এই যে টেইল স্টেট গুলা থাকে, ঠিক আছে, এই টেইল স্টেট গুলোকে আমরা মডেল করতে পারি এরকম একটা এক্সপোনেনশিয়াল ফর্ম। এখানে এনটি হচ্ছে দ্য ভলিউম ডেন্সিটি অফ টেইল স্টেট, আর টি জিরো হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার হুইচ ডিসক্রাইব দ্য ডেপথ অফ দ্য টেল। মানে ডেপথ অফ দ্য টেল বলতে যেটা বোঝাচ্ছে যে এই যে এটা যদি এরকম হয় যে টেলটা আসলে কতটুকু ভিতরে চলে গেছে ব্যান্ড গ্যাপে, এরকম। ঠিক আছে, ডেপথ অফ দ্য টেল। আচ্ছা, আর যেটা হচ্ছে আচ্ছা, এটা জাস্ট এখানে একটা এরকম একটা ডেন্সিটি অফ স্টেট, এটাকে আমরা মডেল করতে পারি। এটা অতটা মানে এইভাবে করে আমরা এটাকে ইউজ করতে পারি অ্যামরফাস সিলিকনের জন্য। তখন আমরা এটা ট্রান্সপোর্টটাকে মোটামুটি মডেল করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এটা মডেলিংটা আমরা এখানে দেখাইনি, এটা বইও দেখায়, এটা জাস্ট জানা যাবে। আচ্ছা, আচ্ছা, অ্যামোফাস সিলিকনে আরেকটা যে এফেক্ট, সেটা হচ্ছে লাইট ইনডিউস ডিগ্রেডেশন হয়, এটাকে বলে স্টেবলার রনস্কি এফেক্ট। ঠিক আছে, স্টেবলার রনস্কি এফেক্টটা কি? এই স্টেবলার রনস্কি এফেক্টটা এটা একটা মানে এটা একটা কি লিমিটেশন অফ অ্যামরফাস সিলিকন। এটার যে সমস্যাটা হয় যে এই যে লাইটের যে লাইট যখন এই পেসিভেটেড অ্যামরফাস সিলিকনের উপর পড়ে, তখন দেখা যাচ্ছে যে এটা ওভার দ্য টাইম স্কেল অফ মান্থ, মানে কয়েক মাসের মধ্যে যেটা দেখা যাবে যে এই যে এই পেসিভেশন যে হাইড্রোজেন দিয়ে করা হয়েছিল, হাইড্রোজেন আর সিলিকন হাইড্রোজেন বন্ড গুলা তখন ভেঙে যায়। ঠিক আছে, তো এই ভেঙে গেলে আবার তখন কি হবে, তাহলে সিলিকন হাইড্রোজেন যে সিলিকনকে প্যাসিভেট করছিল, সেই হাইড্রোজেন যখন বন্ডটাকে আবার ব্রেক করবে, সেই হাইড্রোজেন সিলিকন বন্ডটা যখন ব্রেক হবে, তখন আসলে কি হবে, তখন হচ্ছে আবার সেই রিকম্বিনেশন, তাহলে আবার সেই ডিফেক্ট স্টেট গুলো আবার সে আসবে। এবং তখন কি হবে, রিকম্বিনেশন কারেন্ট বাড়বে এবং এফিসিয়েন্সিটা রিডিউস হয়ে যাবে। ঠিক আছে। হুম, তাহলে এটাই হচ্ছে যে মানে এখানে লাইট এনার্জির কারণে সাম অফ দ্য সিলিকন হাইড্রোজেন বন্ড গুলা ব্রেক করতেছে। ঠিক আছে, সো এই যে ব্রেকিংটা হচ্ছে এই কারণে আমার ডেন্সিটি অফ ড্যাংলিং বন্ড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা হায়ার এনার্জি কনফিগারেশনে চলে যাবে এই ড্যাংলিং বন্ড গুলা ভাঙার পর। ঠিক আছে, অ্যাক্টিভ ডিফেক্ট বাড়তেছে। এখন এটার একটা আবার এটাকে রিভার্স ব্যাক করা যায়, মানে রিভার্স করা যায় এই প্রসেসটাকে, সেটা হচ্ছে অ্যানিলিং করে ফিউ হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আবার আমি যদি ওটাকে অ্যানিল করি, তাহলে দেখা যাবে যে স্ট্রাকচারটা রিল্যাক্স হয়ে আবার ড্যাংলিং বন্ড গুলো আবার স্যাচুরেট হয়ে যাবে, হাইড্রোসিলিকন হাইড্রোজেন বন্ডটা আবার ফর্ম করবে। এবং এইখানে এই জন্য যেটা হচ্ছে যে আমরা জানি যদিও টেম্পারেচার বাড়লে আমার সোলার সেলের ক্যারেক্টারিস্টিক্স বা পারফরমেন্স কমতে থাকে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা কেমিক্যাল একটা কেমিক্যাল প্রসেসের যেহেতু বন্ড গুলাকে আবার রিস্যাচুরেট করা যাচ্ছে, তো এখানে হ্যাঁ বলেন, কেউ একজন হাত তুলছিলেন, কিছু বলবেন নাকি?
তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। So, এই কারণে যেটা হবে যে এই অ্যামরফাস সিলিকন গুলা এই কেমিক্যাল বন্ডটা যেহেতু আবার স্যাচুরেটেড, মানে রিস্যাচুরেশনের জন্য যেহেতু আমার এনিলিং করা লাগতে পারে, সো এই ক্ষেত্রে দেখা যাবে যে হাই টেম্পারেচার এটা একটু বেটার পারফরমেন্স দিবে, ঠিক আছে, কম্পেয়ার টু আদার কেসেস, যেখানে আমরা বলছিলাম যে টেম্পারেচারের এফেক্টটা খারাপ। কিন্তু এখানে টেম্পারেচারের কারণে যেহেতু এই যে রিস্যাচুরেশন অফ দা ড্যাংলিং বন্ডস হচ্ছে, সো এই কারণে এটা হাই টেম্পারেচারে একটু ভালো পারফরমেন্স দিবে। ইউজুয়ালি যেটা হয় যে অ্যামরফাস সিলিকন এফিসিয়েন্সি আপ টু 30% রিডিউস করতে পারে প্রথম 6 মাসের ভিতরে, এই স্টেবলার রোনস্কি এফেক্টের কারণে, এবং ফিল ফ্যাক্টর 0.7 থেকে কমে অ্যারাউন্ড 0.6 হয়ে যায়। ঠিক আছে, এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যামরফাস সিলিকন এজ এ ফটোভোলটাইক ম্যাটেরিয়াল। আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটু স্ট্রাকচারটাতে যাই, যে অ্যামরফাস সিলিকন দিয়ে আমরা আসলে এই ধরনের একটা পিআইএন স্ট্রাকচার ফর্ম করি। ঠিক আছে, পিআইএন স্ট্রাকচার যেটা হয় যে এখানে পি টাইপ আর এন টাইপটা ডোপ করা হয়, মোটামুটি ভালোই ডোপ করা হয়। এবং ডিফিউশন লেন্থ যেহেতু পি আর এন এ খুবই কম, কারণ এগুলো হাইলি ডিফেক্টিভ, এবং যত ডোপ করা হবে এটার ডিফিউশন লেন্থ আরো কমবে ডোপিং করার সাথে সাথে। ঠিক আছে, সো এটা যেটা করা হবে যে সেন্ট্রালি আমরা একটা আনডোপ বা ইন্ট্রিনজিক রিজন রাখবো। ঠিক আছে, যেটা যেটা এটা যেটা করবে যে এই আনডোপ বা ইন্ট্রিনজিক রিজনটা যেটা করবে যে এটা থিকনেসটা এমন এমন ভাবে চুজ করা হবে যেন এটা পুরোপুরি ডিপ্লেট হয়ে যায় এই থিকনেস, মানে এই ইন্ট্রিনজিক রিজন। ঠিক আছে, এবং এখানে যেটা হবে যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সো এখানে যখনই এখানে যেটা হবে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে, সো আইদার পি টাইপ ম্যাটেরিয়াল থেকে, যেহেতু এটা থিকনেস তার ডিফিউশন লাইন থেকে কম বা কম্পেয়ার টু বা অফ দ্য অর্ডার অফ দ্য ডিফিউশন লাইন, সিমিলারলি এন টাইপেরও ডিফিউশন লাইন থেকে কম বা অফ দ্য অর্ডার অফ দ্য ডিফিউশন লাইন। তো এখানে যে ইলেকট্রন হোল পেয়ার গুলো জেনারেট হবে, সেগুলা এই যখন ইন্ট্রিনসিক লেয়ারে চলে আসবে তখন তারা কি হবে, সুইপ হয়ে যাবে। আবার সিমিলারলি এখান থেকে হোল গুলা যেগুলো জেনারেট হবে এগুলা ইন্ট্রিনসিক লেয়ারে চলে আসবে এবং এখান থেকে সুইপ হয়ে যাবে। আর ইন্ট্রিনসিক লেয়ারের ভিতরে যা জমা মানে ক্রিয়েট হবে ইলেকট্রন হোল পেয়ার, এগুলো তো ওই ইলেকট্রিক ফিল্ড, বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড দিয়েই সুইপ হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে পিআইএন স্ট্রাকচারে আসলে আমাদের প্রাইমারিলি ড্রিফটের মাধ্যমে ক্যারিয়ার ট্রান্সপোর্ট হয়, এখানে ডিফিউশন খুব একটা ইউজ করা হয় না, কারণ ডিফিউশন করা যাবে না, কারণ যেহেতু এটা ডিফিউশন লেন্থ খুবই কম। সো এখানে আসলে ডিফিউশন বেশি একটা ইউজ করা যাবে না। ঠিক আছে, এখন এই যে থিকনেসটা, এই পিআইএন স্ট্রাকচারে যে আই রিজনের থিকনেসটা এটা কিন্তু অপটিমাল করতে হবে। ঠিক আছে, এই অপটিমাল না করলে এখানে একটা ডেড লেয়ার ক্রিয়েট হবে। আচ্ছা, এটা কি জিনিস দেখি যে লাইট, যেহেতু যেহেতু এটা একটা অ্যামরফাস সিলিকন, আমরা জানি যে এটা খুব স্ট্রং অ্যাবজর্বার ফোটনের। সো আমরা হয়তো মনে করতে পারি যে তাহলে লাইট যেহেতু অ্যাবজর্ব হবে, থিকার রিজন আমরা ইউজ করি। ঠিক আছে, থিকার রিজন ইউজ করলে যেটা হবে যে আশা, আর এখানে যেটা হচ্ছে যে ইন্ট্রিনসিকটা তো আর পিউর না, সেটার ভিতরেও ডিফেক্ট থাকবে রিলেটিভলি কম কম্পেয়ার টু ডোপ, বাট এখানে ডিফেক্ট আছে। ঠিক আছে, সো এই যে চার্জ ডিফেক্ট গুলো যেটা থাকবে এগুলো কি করবে, ইলেকট্রিক ফিল্ডটাকে রিডিউস করবে। ঠিক আছে, এবং এমন একটা থিকনেস আসবে যে একটা সার্টেন থিকনেসের পরে আসলে আর ওই ফুললি ডিপ্লেটেড আর হবে না। ঠিক আছে, ফুললি ডিপ্লেটেড না হয়ে যেটা হবে সেটা হচ্ছে যে সে একটা আপ টু সার্টেন থিকনেস পর্যন্ত ইন্ট্রিনসিক লেয়ারটা ডিপ্লেট হবে, এরপরে সে আবার পেয়ে যাবে আনডিপ্লেটেড থাকবে। ঠিক আছে, তার মানে ওখানে কোনো বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড থাকবে না। সো এই যে নিউট্রাল পার্ট যেটা থাকবে, এটা হচ্ছে একটা ডেড লেয়ারের মতো ক্রিয়েট হবে, মানে ওখানে যাই জমা হবে, মানে ওখানে যেটা হবে যে এই যে ধরেন ড্রিফট করে ইলেকট্রন গুলো এখানে আসলো, আসার পরে যখন সে নিউট্রাল পার্টে চলে আসবে বা সে যখন ওই ডেড লেয়ারে আসবে তখন সেটা গিয়ে রিকম্বাইন হবে, সেটা কোনো কন্ট্রিবিউশন করবে না ফটো কারেন্ট। ঠিক আছে, এবং এটা ফার্স্ট অফ অল এটা রিকম্বাইন করে ফেলবে এবং ফটো কারেন্টে তার কন্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই সেলটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন ডিপ্লেশন উইথ ইজ গ্রেটার দেন দ্য থিকনেস অফ দ্য ইন্ট্রিনসিক রিজন অ্যাট অপারেটিং বায়াস। এই যে এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের প্লট দেখাচ্ছি, যে এখানে আমরা যদি দেখি যে হাই ব্যাকগ্রাউন্ড ডোপিং অর হাই বায়াস। হাই ব্যাকগ্রাউন্ড ডোপিং বলতে যেটা বোঝাচ্ছি যে এই যে ইন্ট্রিনসিক ইয়াতে যদি আমার ব্যাকগ্রাউন্ড ডোপিং বলতে যে আমার ডিফেক্টের ইয়াগুলোর কথা বলা হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড ডোপিং বা হাই বায়াস, এই দুইটা ক্ষেত্রে যদি হয় তাহলে দেখা যাচ্ছে এই যে দেখেন ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ইন্ট্রিনসিকের একটা পার্ট পর্যন্ত গেছে, এরপর আর যায় না। ঠিক আছে, মানে একটা এরপরে এই রিজনটা তাহলে কি হবে, এই রিজনটা হবে ডেড লেয়ার, এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। তো গ্রাজুয়ালি যদি আমরা লো ব্যাকগ্রাউন্ড ডোপিং বা লো বায়াস দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রিক ফিল্ডটা এক্সটেন্ড করতেছে পি টাইপ থেকে ইন্ট্রিনসিক ফুলটা কভার, পুরাটা কভার করে এন টাইপে যাচ্ছে। সো দ্যাট মিনস এটা এক্ষেত্রে আমাদের 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 যে উদ্দেশ্যটা এটা হচ্ছে আমরা এই ধরনের একটা ইলেকট্রিক ফিল্ড যেন না হয়। যে আমার অবশ্যই আমার এমন ভাবে ইন্ট্রিনসিক লেয়ার থিকনেসটা চুজ করতে হবে যে আমার ডিভাইস অপারেটিং কন্ডিশনে যেন এটার ডিপ্লেশন উইথের চেয়ে এটা থিকনেসটা কম হয়।
ঠিক আছে, মানে ফুললি যেন ডিপ্লেটেড থাকে। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন স্ট্র্যাটেজিস গুলা কি অ্যামরফাস সিলিকন শেষ করার আগে আমরা একটু স্ট্র্যাটেজিস গুলা দেখি। আচ্ছা, স্ট্র্যাটেজি যেটা হচ্ছে যে স্টেবলার রনস্কি এফেক্ট যেটা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়ার, যে এই যে লাইট ইন্ডিউসড ডিগ্রেডেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন তাহলে এটা লাইট ইন্ডিউসড ডিগ্রেডেশনটা স্ট্রঙ্গার হবে কোথায়, যেখানে হায়ার হাইড্রোজেন কন্টেন্ট থাকবে। ঠিক আছে, বিকজ এখানে গ্রেটার ডেন্সিটি অফ সিলিকন হাইড্রোজেন বন্ড থাকবে। ঠিক আছে, বাট এখানে যেটা হচ্ছে যে দুইটা অপেক্ষা আছে। তাহলে এখন একটা জিনিস যদি খুবই হাইলি ডিফেক্টিভ হয়, অ্যামরফাস সিলিকনটা যদি হাইলি ডিফেক্টিভ হয়, তাহলে এটাকে বন্ড গুলাকে ড্যাম্পিং বন্ডকে স্যাচুরেট করতে হবে। এবং যত বেশি ডিফেক্টিভ হবে ওটাকে স্যাচুরেট করতে আমার তত বেশি হাইড্রোজেন কন্টেন্ট লাগবে। এবং যত বেশি হাইড্রোজেন কন্টেন্ট থাকবে, এই স্টেবলার রনস্কি এফেক্টটা আরো বেশি অ্যাকিউট হবে। সেক্ষেত্রে আমার প্রেসিপিটেশনটা লাইট ইন্ডিউসড ডিগ্রেডেশন হবে। তো একটা ওয়ে আছে যেটাকে যদি আমরা বাই ডিফল্ট, যদি আমরা যখন অ্যামরফাস সিলিকনটা গ্রো করব, তখন যদি আমরা ড্যাংলিং বন্ডের অরিজিনাল ড্যাং বন্ড ডেন্সিটিটা কমাতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। এখন সো এটাকে এমন কিছু মেথড দিয়ে গ্রো করা যেতে পারে, যদি যেরকম যেতে পারে, যেখানে আমার যেমন একটা এখানে দেখাচ্ছে হট ওয়্যার টেকনিক। যে এক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা যখন একটা ভালো কোয়ালিটির অ্যামরফাস সিলিকন সে প্রডিউস করতে পারে, যেখানে আমার অনলি 1% হাইড্রোজেন দিয়েও এটাকে স্যাচুরেট করে ফেলা যায়। ঠিক আছে, মানে ওয়ার্কেবল করে ফেলা যায়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে 1% হাইড্রোজেন হলে সেক্ষেত্রে স্টেবলোরন্সকি এফেক্ট অতটা এফেক্ট করবে না, এখানে এফেক্টটা কমবে না, মানে এটাও স্টিল এখানে হাইড্রোজেন গুলাকে ডিপেসিভেট করবে। কিন্তু সুবিধাটা হচ্ছে যে যেহেতু এখানে আমার এটার ডিপেন্ডেন্সটা কম হাইড্রোজেনের উপরে, তো এখানে আসলে ওইটার এফেক্টটা খুব একটা আসবে। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ওপেন সার্কিট ভোল্টেজটা ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। ওপেন সার্কিট ভোল্টেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার ইউজুয়ালি এটা ওপেন সার্কিট ভোল্টেজ খুবই কম। যেহেতু এটা ব্যান্ড গ্যাপটা আবার অনেক বেশি 1.7 ইলেকট্রন, কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজ 0.89। এটার যেটা হচ্ছে যে আহ, এটার যে এটা বাড়ানোর যে ওয়েটা আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি যে প্রথম হচ্ছে ইমিটারটাকে আমরা ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল দিয়ে বা একটা উইন্ডো লেয়ারের মতো করে ডিফাইন করতে পারি সিলিকন কার্বাইড, হাইড্রোজেন প্রেসিপিটেড সিলিকন কার্বাইড দিয়ে। আরেকটা যেটা হচ্ছে পারে অথবা পলিক্রিস্টালাইন সিলিকন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এবং ডিজেনারেট ডোপিং করা যেতে পারে। তো এই দুটো ওয়েতে আমরা এটার ওপেন সার্কিট ভোল্টেজটা বাড়াতে পারি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে এখন যদি শর্ট সার্কিট কারেন্টটাকে বের করা যায়, কিভাবে ইমপ্রুভ করা এটা শর্ট সার্কিট কারেন্টটাকে ইমপ্রুভ করেছে যে এই যে শর্ট ওয়েভ লেন্থের যে লাইট গুলো আছে, যেমন রেসপন্স টু ব্লু লাইট। রেসপন্স টু ব্লু লাইটটা কেমন, এটা হচ্ছে হোমোজেনাস অ্যামরফাস সিলিকনের ক্ষেত্রে এই ব্লু লাইটের রেসপন্সটা খারাপ, মানে এটা কোয়ান্টাম এফিসিয়েন্সিটা খারাপ। এটা কারণ হচ্ছে কি পোর কালেকশন ইন দ্য পি লেয়ার। ঠিক আছে, এই পি লেয়ারে এটা কালেকশনটা খুবই পোর। তো এখানে ইলেকট্রন গুলো যেগুলো জমা জেনারেট হবে সেগুলো বেশিরভাগই হয়ে যাবে, রিকম্বাইন হবে। ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু আমার ব্লু লাইটটা খুবই কি, এটা খুবই শর্ট ওয়েভলেন্থ, সো এটা অল্প ডিস্টেন্সের ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে। সো দ্যাট মিনস এগুলা ফ্রন্ট সার্ফেসের খুব কাছাকাছি গিয়ে আমার ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, সেগুলোকে ডিফিউজ করে আবার ডিপ্লেশন লেয়ারে চলে আসতে হবে। সো এই ক্ষেত্রে আমার ব্লু লাইটের রেসপন্সটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে। তো এটাকে রিপ্লেস করে যদি আমরা ওয়াইডার ব্যান্ড গ্যাপ, যেমন হচ্ছে সিলিকন কার্বাইড, হাইড্রোজেন প্রেসিপিটেড সিলিকন কার্বাইড, এই টাইপের যদি লেয়ার ইউজ করি, তাহলে সেক্ষেত্রে হেটারো ইন্টারফেসটা এমন ভাবে ডিজাইন করা হবে যেটা হচ্ছে উইন্ডো লেয়ার থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের ওই রেসপন্সটা বাড়ানো পসিবল। ঠিক আছে। অন্যদিকে আবার লং ওয়েভলেন্থের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে এটা পোর হতে পারে বিকজ অফ দ্য লিমিট অফ দ্য আই রিজন। কারণ এই যে দেখেন লং ওয়েভলেন্থ গুলা কি করবে, এগুলা অ্যাবজর্ব হওয়ার জন্য একটা বেশ ভালো থিকনেস দরকার। কিন্তু আমরা এখানে দেখতেছি যে ইন্ট্রিনসিক রিজনের থিকনেসটাকে আমরা চাইলেও আবার ইচ্ছা মতো বাড়াতে পারবো না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড ডোপিং আছে, চার্জ ব্যাকগ্রাউন্ড ডোপিং। এই চার্জ ব্যাকগ্রাউন্ড ডোপিং কোথা থেকে আসছে, এই যে আমার ইয়ে থেকে আসছে ডিফেক্ট গুলা। এই ডিফেক্ট গুলা যেহেতু আমার অকুপাইড হচ্ছে, সো এই চার্জ ব্যাকগ্রাউন্ড ডোপিং এর কারণে আমার আইরিজনের থিকনেসটাকে আমি চাইলে কি করতে পারবো না, ইচ্ছা মতো বাড়াইতে পারবো। সো এখানে লং ওয়েভলেন্থের রেসপন্সটাও পোর হতে পারে। বাট এটাকে সলভ করা একটা ওয়ে হচ্ছে অপটিক্যাল পার্টটাকে যদি আমি বাড়াতে পারি। অপটিক্যাল পার্টটাকে আমি কিভাবে বাড়াবো, এটা হচ্ছে মাল্টিপল রিফ্লেকশনের পর। সো মাল্টিপল রিফ্লেকশন হলে যেটা হবে যে লাইট ট্রেপিং যদি আমি করতে পারি টেক্সচারিং করে, সো লাইটটা একবার পাস করে যাওয়ার পর আবার পাস করবে, আবার পাস করবে, এভাবে বারবার মাল্টিপল টাইম সে এই অ্যামরফাস সিলিকনের ভিতর দিয়ে পাস করবে। সো এক্ষেত্রে আমার এটা অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটিটাও বাড়বে। ঠিক আছে।
অথবা আরেকটা কাজ করা যায় যেটা হচ্ছে মাল্টি লেয়ার ডিজাইন করা যায়, যে আমরা ছোট ছোট ভাবে দুইটা লেয়ার ক্রিয়েট করলাম। এবং মাল্টি লেয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে যেটা টেন্ডেম সোলার সেল, যেখানে টু অর মোর পিআইএন সেল থাকে, ঠিক আছে, উইথ রিলেটিভলি থিন আই ইন্টেন্সিভ রিজন থাকে কানেক্টেড ইন সিরিজ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে এক্সট্রা সেলটা আবার তখন কিছু পরিমাণ লাইট, অ্যাডিশনাল লাইট অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। বাট এখানে আবার কারেন্ট মিক্সিং এর ব্যাপার আছে, কিছু অন্যান্য কমপ্লেক্সিটি থাকবে সেক্ষেত্রে, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে অপটিক্যাল থিকনেসটা বাড়াইতে হবে। অপটিক্যাল থিকনেস বলতে যেটা বোঝাচ্ছে যে মাল্টিপল ফিজিক্যাল থিকনেসটা ঠিক রেখে অপটিক্যাল থিকনেসটা বাড়ানো যায়। আচ্ছা, এখন এটা অ্যামorphous সিলিকনের ডিপোজিশন দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে সুপার স্ট্রেট আর হচ্ছে সাবস্ট্রেট। সুপার স্ট্রেটের ক্ষেত্রে যেটা হয় যে উপরে গ্লাস থাকে, তারপরে টিসিও বা ট্রান্সপারেন্ট কন্ডাক্টিভ অক্সাইড থাকে, তারপরে এর নিচে হচ্ছে অ্যামorphous সিলিকনের লেয়ার গুলাকে আমরা রাখি, ঠিক আছে। আর সাবস্ট্রেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে প্রথমে মেটাল, তারপরে টিসিও, তারপরে অ্যামorphous সিলিকন, মানে এখানে উল্টা দিকে গ্রো করা হচ্ছে। যেখানে সুপার স্ট্রেটে যেটা হচ্ছে যে মেইন যে যেটার উপরে বেস মেটেরিয়ালটা সেটা থাকবে সবার উপরে, তারপরে আস্তে আস্তে আমার লেয়ার গুলো গ্রো হবে। আর সাবস্ট্রেটের ক্ষেত্রে বেস মেটেরিয়ালটা থাকবে নিচে, তারপরে এগুলা গ্রো হবে। এবং এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে যেটা হলো যে আমার এখানে এই যে আমার এই পি লেয়ারটা যেটা বা যেটাই থাকুক, এখানে একটা লেয়ার আছে। এই এই লেয়ারটা গ্রো করতেছে কার উপরে? এটা গ্রো করতেছে একটা সাবস্ট্রেটের উপর। সো এই লেয়ারের থিকনেসটাকে আমি চাইলেই ইচ্ছা মতো ছোট করতে পারবো না, ঠিক আছে, কারণ সেখানে আমার একটা স্ট্রেনের ব্যাপার আছে। আর এখানে আবার যেহেতু এই টপ লেয়ারটা কোনো এর উপরে কোনো ধরনের কি নাই, কোনো ধরনের সাবস্ট্রেট নাই, সো এক্ষেত্রে পি লেয়ারটা ক্যান বি ভেরি থিন। এই যে পি লেয়ারটা, হ্যাঁ, সো দ্যার ইজ নো গ্লাস এন্ড ফ্রন্ট সার্ফেস ডাজন্ট নিড টু বি ফ্ল্যাট। তো এক্ষেত্রে আমার ভেরি থিন হলে এক্ষেত্রে আমার এটার এফিসিয়েন্সি বাড়ার চান্স। আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট করেন। হুম। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে পলিক্রিস্টালাইন থিন। এতক্ষণ আমরা অ্যামরফস পড়লাম, এখন আমরা পলিক্রিস্টালাইন বা মাল্টিক্রিস্টালাইন মেটেরিয়াল। আচ্ছা, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা হবে যে এটা ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকবে, কিন্তু এগুলা এই ক্রিস্টালাইন স্ট্রাকচার গুলা এই বিভিন্ন ডিরেকশনে, ঠিক আছে। তো এগুলাকে একটা ছোট ছোট গ্রেইনের মতো, ঠিক আছে, মানে এখানে অনেকগুলো ক্রিস্টাল স্ট্রাকচার ছোট ছোট রিজন হিসেবে থাকে, ঠিক আছে। তো এটার থিকনেসটা হচ্ছে এই যে ক্রিস্টালাইন যে জোনটা, এটা থিকনেসটা অফ দ্য অর্ডার অফ 1 মাইক্রন হবে। তো এগুলোকে গ্রেইন বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে এরা যেসব জায়গায় একসাথে টাচ করতেছে একটা থেকে, এগুলোকে আমরা বলতেছি গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে, গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার কি ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে, যেখানে অনেকগুলো গ্রেইন থাকবে ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, এবং এটা ওভার দ্য উইথ অফ দ্য গ্রেইন এটা টিপিক্যালি 1 মাইক্রনের মতো হয়। এটা কোয়ান্টাম মেকানিক্যাল টার্মস এর দিক থেকে এটা বেশ বড়, কারণ ইলেকট্রনের যে ওয়েভলেন্থের তুলনায় 1 মাইক্রো অনেক বড়। সো এটা বেসিক্যালি একটা ব্যান্ড স্ট্রাকচার ওয়েল ডিফাইন থাকে, তার মানে অপটিক্যালি এটা একটা ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের মতো। আর ফোটন যখন অবজার্ভ হবে, মানে ফোটন যখন অ্যাবজর্ভ হবে, তখন সে দেখবে ফোটনের কাছে এটা একটা ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের মতো হবে, ঠিক আছে। সো এটা ইকে ডায়াগ্রাম যেটা থাকবে বা ক্রিস্টাল স্ট্রাকচারের ইকে ডায়াগ্রাম আছে, ফোটনকে সেই ইকে ডায়াগ্রামটা বা ব্যান্ড ডায়াগ্রামটা স্যাটিসফাই করতে অ্যাবজর্ভ হয়। বা ট্রান্সপোর্ট এবং রিকম্বিনেশনের ক্ষেত্রে এটা বেসিক্যালি পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের মতো এফেক্ট করবে। তার মানে ট্রান্সপোর্টের সময় ইলেকট্রন যখন এই গ্রেন বাউন্ডারি গুলোতে পাস করবে, তখন সে দেখবে যে না, এখানে একটা পলিক্রিস্টালাইন থাকে। এই গ্রেন বাউন্ডারি এফেক্ট গুলো বা রিকম্বিনেশনের সময় এই স্ট্রংলি এফেক্ট হবে এই ইন্টারফেস গুলো, ঠিক আছে। আচ্ছা, যেমন যেটা হবে, যেমন ইউজুয়ালি যেটা হয়, যে ধরেন আমার যদি এখানে এন টাইপ একটা সেমি কন্ডাক্টর, ঠিক আছে, এবং এটা একটা ক্রিস্টালাইন গ্রেন, এটা একটা ক্রিস্টালাইন গ্রেন। তো এদেরকে যখন আমি টাচ করবো একটা একটা করে, এবং এটা হচ্ছে কি তাদের ইন্টারফেসে ড্যাংলিং বন্ড থাকে। এবং আমরা যখন ইন্টারফেস স্টেটস বা ট্র্যাপ স্টেটস পড়ছিলাম, তখন আমরা বলছিলাম যে একটা নিউট্রালিটি লেভেল থাকে প্রত্যেকটা ইন্টারফেসেরই, একটা নিউট্রালিটি লেভেল থাকে, মানে আপ টু যে লেভেল পর্যন্ত যদি ট্র্যাপ গুলা ফিল থাকে তাহলে সেটা নিউট্রাল। এর চেয়ে উপরে যদি থাকে তাহলে এটা, এর উপরে গুলা কি হবে, এমটি থাকবে, নিচের গুলা ফিল থাকবে। এখন যদি এখানে আমার ফার্মি লেভেলটা যদি এর নিচে নেমে যায়, তাহলে কি হবে, তখন এটা হয়ে যাবে পজিটিভলি চার্জ। আর ফার্মি লেভেল যদি উপরে উঠে যায়, তখন কি হবে, এই নিউট্রালিটি লেভেলের উপরে যদি ফার্মি লেভেল থাকে সেটা হবে নেগেটিভ চার্জ। তো এখানে আমরা যদি এন টাইপ হয়, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্মি লেভেলটা নিউট্রালিটি লেভেলের অনেক উপরেই আছে। তো এখানে যেটা হবে যে এটাকে যখন একটা একটার সাথে যখন জয়েন করবে বা একটা একটার সাথে যখন টাচ করবে, যখন বাউন্ডারি ক্রিয়েট হবে, তখন এখানে একটা ডিপ্রেশন লেয়ার ক্রিয়েট হবে।
কারণ এই যে আমাদের ফার্মি লেভেলটাও করেছিল, তো এখানে ক্যাপস্টেট গুলা ফিল্ড হয়ে চার্জ হয়ে যাবে, নেগেটিভলি চার্জ হবে, এবং এখানে একটা পটেনশিয়াল ওয়েল ক্রিয়েট হবে, একটা পটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার চার্জ গুলা, এবং এই এটা হচ্ছে তার এই যে দুদিকে একটা পটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে। তার ইলেকট্রন যখন এদিকে ফ্লো করবে সে কি দেখবে, একটা পটেনশিয়াল ব্যারিয়ার দেখবে, সো তাকে এই ব্যারিয়ারটা ওভারকাম করতে হবে এবং তার এনার্জি লস হবে। ঠিক আছে, সে স্লো ডাউন হয়ে যাবে, তার মোবিলিটি কমে যাবে। আর উল্টা দিকে যদি হোল দেখি, হোলের ক্ষেত্রে যেটা হবে যে হোল দেখতেছে এখানে একটা পটেনশিয়াল ওয়েল। তো হোল যখন এখানে আসবে সে স্ট্র্যাপ স্টেটের আরো কাছাকাছি চলে যাবে। তো এখানে যেটা হবে যে হোল যখন ট্র্যাপ স্টেটে আরো কাছাকাছি চলে যাবে তার রিকম্বাইন হওয়ার টেন্ডেন্সি হবে, কারণ সে দেখতেছে যে এখানে কাছাকাছি গেলেই দেখবে এখানে একটা এমটি স্টেট আছে, ক্যাপচার হয়ে যেতে পারে, তো এখানে রিকম্বাইন হওয়ার চান্স হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার গ্রেন বাউন্ডারি এফেক্ট। এখন এখানে গ্রেন বাউন্ডারির যে এফেক্ট আছে এটাকে আমরা একটু, মানে এই যে ওয়েলটা, এই যে এই ব্যারিয়ারটা, এই এনার্জি ব্যারিয়ারের উইথটা কত হবে, এবং এই এনার্জি ব্যারিয়ারের হাইটটা কত হবে, এগুলো আমরা বের করা যায় অ্যানালিটিক্যালি। সো এটার বেসিক্যালি আমরা এখানে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন, এটা নিয়ে আমি এতটা ডিটেল এখন বলবো না, এটা আপনারা একটু দেখবেন। যেটা হচ্ছে যে এখানে যেটা করা যায় ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন মডেলকে ইউজ করা যায়। ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন মডেল যেটা হচ্ছে যে আমরা এখানে ধরে নিব যে এখানে কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নাই, শুধুমাত্র ট্র্যাপ চার্জ বা স্পেস চার্জ গুলো আছে, আয়নাইজ যে চার্জ গুলো সেগুলো। ঠিক আছে, এখন এখানে যদি আমরা দেখি এভাবে যে ডিপ্রেশন অ্যাপ্রক্সিমেশন করলে আমার এই যে আমার কন্ডাকশন ব্যান্ডের যে এজটা, এটাকে আমরা যদি এখন এখানে যদি আমরা ধরে নিই যেটা নিউট্রাল বা বাল্ক, যেখানে কোনো ধরনের ব্যান্ড বেন্ডিং হয় নাই, এটাকে ইসিএল যদি ধরি, এটা হচ্ছে এল, তাহলে ইসিএল এর রেসপেক্টে এই যে এক্স ইকুয়াল টু জিরোর যে কন্ডিশনটা, এটা আসবে অনেকটা এরকম। ইসি এক্স যে কোনো একটা পয়েন্টে কিউ স্কোয়ার এন ডি বাই টু এপসিলন এস এল মাইনাস এক্স এপসিলন এক্স স্কোয়ার। আচ্ছা, এনডি হচ্ছে ডোপিং ডেন্সিটি ম্যাটেরিয়ালের, আর এক্স তো হচ্ছে পজিশন, আর এপসিলন এক্স হচ্ছে সেমিকন্ডাক্টর ডাইলেকট্রিক পারমিট। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দুইটা কেসকে আমার ডিস্টিংগুইশ করতে হবে। তো দুইটা কেস মানে কি, যে এখন দুইটা কেস বলতে এই যে আমার ডিপ্রেশন রিজনটা, এই ডিপ্রেশন রিজনের উইকটা কত। কারণ আমরা তো বলতেছি যে এটা এটা একটা ছোট ওয়ান মাইক্রন, তাই না, এটা একটা ওয়ান মাইক্রনের মতো, এটা একটা ওয়ান মাইক্রন। ধরেন এটা একটা ক্রিস্টালাইন, এটা হচ্ছে একটা পলিক্রিস্টালাইনের একটা গ্রেইন, এটা হচ্ছে পলিক্রিস্টালাইনের আরেকটা গ্রেইন। সো তারা যখন একটা থেকে টাচ করবে বা একটা একটার সাথে যখন একটা গ্রেইন বাউন্ডারি ফর্ম করবে, তখন কিন্তু এই যে ডিপ্লেশন লেয়ার যেটা ক্রিয়েট হচ্ছে এটার একটা থিকনেস থাকবে, এই উইথ থাকবে। তো এই উইথটা আসলে কতটুকু হবে, এটা দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে যে গ্রেইনটা কমপ্লিটলি ডিপ্লেট হয়ে গেছে, গ্রেইনটা যদি কমপ্লিটলি ডিপ্লেট হয় দ্যাট মিনস এখানে আমার এই যে ডোপিং ডেন্সিটি, ডোপিং ডেন্সিটি তো ভলিউমেট্রিক ডেন্সিটি, সেটাকে আমি ধরতেছি আমরা এটার ইয়াটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই যে থিকনেসটা হচ্ছে, এই টোটাল থিকনেসটা হচ্ছে ডি। ডি মিনস হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এখানে এটা দেখানো হচ্ছে যে এদিকে ডি বাই 2, এদিকে ডি বাই 2, তাহলে টোটাল এই রিজনের থিকনেসটা হচ্ছে ডি। তাহলে এখন যদি এরকম হয় যে এটা এরিয়া ডেন্সিটি বা ডিএনডি, মানে এনডি তো হচ্ছে ভলিউম ডেন্সিটি, এটাকে টোটাল থিকনেস দিয়ে যদি গুণ করি তাহলে এরিয়া পাবো। এরিয়া ডেন্সিটি পাবো, এরিয়া ডেন্সিটিটা যদি আমার ট্র্যাপ ডেন্সিটির চেয়ে কম হয়, তার মানে আসলে কি, মানে ফুললি মানে ট্র্যাপ গুলাকে ফিল আপ করার জন্য যতগুলো আমার ইলেকট্রন ছিল সবই আসলে এখানে কি এসে গেছে এখানে, এইখানে তারপর এটা ফিল আপ হয় না, মানে ট্র্যাপ ডেন্সিটিটা যদি আমার এরিয়া ডেন্সিটি কমে যায়, তখন যেটা হবে যে এটা ইউজুয়ালি লোড ওপিং এ হয়, তাহলে ফুললি এই রিজনটা ডিপ্লেট হয়ে যাবে, তাই না, ফুল ফুল রিজনটা ডিপ্লেট হবে, কারণ ওইখান থেকে যে চার্জ গুলো ছিল সেই প্রত্যেকটা চার্জ ট্যাপ ছেড়ে চলে আসছে, ইলেকট্রন গুলো ট্যাপ ছেড়ে চলে আসছে, এবং তাদেরকে ফিল আপ করার পরেও আসলে দেখা যাচ্ছে কি ট্যাপ ছেড়ে এমটি স্ট্যাক রয়েছে। দ্যাট মিনস এখানে আমার লোড ওপিং এর ক্ষেত্রে এই রিজনটা ফুললি ডিপ্লেটেড। ঠিক আছে, আরেকটা হতে পারে যে গ্রেনটা যদি পার্টলি ডিপ্লেটেড হয়, পার্শিয়ালি ডিপ্লেটেড হয়, এক্ষেত্রে যেটা হবে যে না, ডোপিং ডেন্সিটি অনেক হাই কম্পেয়ার টু ট্র্যাপ ডেন্সিটি। ঠিক আছে, এটা হাই ডোপিং বা হাই ইন্টেন্সিটি লেভেলে হতে পারে। আচ্ছা, তাহলে এখন যেটা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন পেলাম। প্রথম কন্ডিশন যেখানে আমরা বললাম ফুলি ডিপ্লেটেড, তাহলে এখানে তো আমার এল হচ্ছে ডি বাই 2, জিরো থেকে এল, মানে এই যে এলটাও যেটা হচ্ছে যে মানে ডিপ্লেশন লেয়ারের এজ, তো এখানে ডিপ্লেশন লেয়ারের এজটা চলে যাবে কোথায়, ডি বাই 2। ঠিক আছে, মানে ফুললি ডিপ্লেটেড, এবং এক্ষেত্রে ব্যারিয়ার হাইটটা হবে কিউ স্কোয়ার এন ডি বাই ডি স্কোয়ার বাই এটা এটা বইয়ে এটা ডেরিভেশনটা কিছুটা আছে, এটা আপনার একটু বই থেকে দেখুন। ঠিক আছে, আর সেকেন্ড কেসে যেটা পার্শিয়ালি ডিপ্লেটেড, তার মানে এখানে এলটা পুরোপুরি গ্রেন বাউন্ডারিটাকে কভার করবে না, তো এখানে এল যেটা, যে ডিপ্লেশনের এইচ, সেটা হবে NS/2 ND। ঠিক আছে, আর বেরিয়ার হাইটটা হবে কিউ স্কোয়ার এন স্কোয়ার বাই এটা হচ্ছে। তো যাই হোক,
যেটা ছিল সেখানে কন্ডাকশন ব্যান্ড বানাচ্ছি। আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাটা হবে কি, কন্ডাকশন ব্যান্ডের এই জেনারেটর বা অফ দ্য বাল্ক মেটেরিয়াল। ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে দুইটা কন্ডিশন আমরা একটু দেখাইছি ফিগারে। যেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে স্পেস চার্জ রিজনের চার্জের ডেন্সিটি। এটা যখন ফুললি ডিপ্লেটেড হবে তাহলে ট্র্যাপ স্টেটে থাকবে নেগেটিভ চার্জ, আর বাকি যে গ্রেন বা গ্রেন রিজনটা হচ্ছে ফুললি ডিপ্লেটেড, সেখানে পুরোটাকে পজিটিভ চার্জ থাকবে। ইলেকট্রিক ফিল্ডটা হবে এরকম। ঠিক আছে। আর ব্যান্ড প্রোফাইলটা হবে এরকম, মানে পুরোটাই ব্যান্ড হবে রিজন। আর যদি স্পেস চার্জ থাকে তাহলে স্পেস চার্জ থাকলে তো এটা পুরোটা, সরি, যদি এটা শেলি ডিপ্লেটেড হয় তাহলে স্পেস চার্জ রিজনটা পুরো গ্রেনটাকে কাভার করবে না, একটা সার্টেন রিজন পর্যন্ত কাভার করবে। কোয়ালিটেটিভলি ইলেকট্রিক ফিল্ডটা দেখতে একই রকম, কিন্তু এটা একটা সার্টেন লোকালাইজড রিজনে থাকে পুরোপুরি। এই যে এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে গ্রেনের বাউন্ডারি। ঠিক আছে। না, সরি, ইন্টারফেসটা গ্রেনের, দুইটা গ্রেনের মাঝে মাঝে। না, এটা আসলে না, সরি, এটা এটা ইয়া না, এটা হচ্ছে মিডিল, মিডিল একটা সেকশন দেখা যাচ্ছে। ঠিক আছে। এইটা হচ্ছে গ্রেন বাউন্ডারি, এই দুটো গ্রেন বাউন্ডারি, সো এটা গ্রেন বাউন্ডারি মাঝে মাঝের সেকশন, মানে মিডিল ডিস্টেন্স। আচ্ছা, যাই হোক। সো এখানে এই যে ইলেকট্রিক ফিল্ড গুলা এখানে দেখা যাচ্ছে আগের মতোই হবে, কিন্তু এটা একটা সার্টেন রিজনে লোকালাইজড। এবং এখানে একটা এই যে বাল্ক রিজন থাকবে, এখানে কোনো ধরনের পার্শিয়ালি ডিপ্লেশনের কারণে এখানে কোনো ব্যান্ড ব্যান্ডিং হবে। আচ্ছা। আচ্ছা, এখন আমরা যদি দেখি আচ্ছা, এখন যে কথা হচ্ছে যে গ্রেন বাউন্ডারিতে যদি আমার ইলুমিনেশন আসে বা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, ফটো 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 কারেন্ট, ফটো জেনারেশন, তাহলে কি হবে? আচ্ছা, এখন এটা আপনাদের মনে আছে কিনা, আমরা যখন বাল্ক রিকম্বিনেশন করছিলাম সারফেসে, বাল্ক রিকম্বিনেশন, কারণ এটা আসলে কি, এটা একটা ইন্টারফেস। এই গ্রেন বাউন্ডারিটা হচ্ছে দুটা ম্যাটেরিয়ালের ভিতরে বা দুটা লেয়ারের ভিতরে, একটা দুটা গ্রেনের ভিতরে ইন্টারফেস। ইন্টারফেসে আমাদের যে ধরনের সারফেস রিকম্বিনেশন ছিল এটা কিরকম হবে? এটা বাল্ক রিকম্বিনেশন ভায়া সিঙ্গেল ট্র্যাপ লেভেলের। ঠিক আছে। এটা কারণ এখানে যে স্ট্যাপ স্টেট গুলো আসতেছে এগুলো হচ্ছে ব্যান্ড গ্যাপে আসতেছে। So এখানে আমার যে রিকম্বিনেশনটা হয়, এটা রিকম্বিনেশন বা ক্যাপচারটা হবে কেরিয়ারের, এটা হচ্ছে বাল্ক রিকম্বিনেশন ভায়া সিঙ্গেল ট্র্যাপ লেভেলের। এটা আমরা আগে দেখছিলাম। তো এটা ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ফ্র্যাকশন অফ দ্য ইন্টারফেস ট্র্যাপস হুইচ আর অকুপাইড ইজ গিভেন বাই, কারণ এখানে কতটুকু ফ্র্যাকশন ইন্টারফেস ট্র্যাপ অকুপাইড তার উপরে তো এটা পটেনশিয়াল প্রোফাইলটা ডিপেন্ড করবে। যত বেশি অকুপাইড হবে তত এটার ওয়েলটা তত হাই হবে। ঠিক আছে, কারণ এখানে তত বেশি চার্জ অকুপাইড আছে। আচ্ছা। আচ্ছা, ধরি এটা যদি আমার এন টাইপ মেটেরিয়াল হয় তাহলে এই যে এটা এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। পিটি হচ্ছে কি, ট্যাপ ডেন্সিটি, মানে হচ্ছে পিটিটা হচ্ছে আমার ট্যাপ লেভেল, এনটিটা হচ্ছে, দাঁড়ান, কি বলছি, মানে ও আচ্ছা, এনটি হচ্ছে যে এটা আমি যে অ্যাকসেপ্টর টাইপ আর ডোনট টাইপের যে ট্যাপ গুলো আছে সেগুলো, এনটি হচ্ছে বোধহয় ডোনট টাইপ, পিটি হচ্ছে অ্যাকসেপ্টর টাইপ ট্যাপ ডেন্সিটি। ঠিক আছে। আর এন হচ্ছে টোটাল ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন দ্য গ্রেইন at the trap, আর হচ্ছে কি হচ্ছে টোটাল হোল কনসেন্ট্রেশন ইন দ্য। ঠিক আছে। এখন কি বুঝায়, এন এন্ড পি আর দ্য ডেন্সিটি অফ ইলেকট্রন এন্ড হোল এট দ্য গ্রেইন বাউন্ডারি, এন্ড এস এন এন্ড এস পি আর দ্য ইন্টারফেস রিকম্বিনেশন ভেলোসিটিস। আচ্ছা, ইন্টারফেসে যখন ওই যে আমরা বলছিলাম যে যখন একটা রিকম্বিনেশন হয় এটা একটা ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন ইলুমিনেশন যদি হয়, ইলুমিনেশন হলে আমার এখন কি হবে, এন আর পি দুটাই বাড়বে। মানে এই যে আমার, যেহেতু এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে এবং ইলেকট্রন যতগুলো হবে হোলোশিট ততগুলোই। ঠিক আছে। তাহলে ইলুমিনেশন হলে আমার ইলেকট্রন হোল পেয়ার জেনারেট। সো এখানে ইলেকট্রন, যেহেতু এটা এন টাইপ মেটেরিয়াল, তার মানে ইলেকট্রন যতগুলো জেনারেট আসলে ওটা খুব একটা চেঞ্জ হবে না। ইলেকট্রনের কনসেন্ট্রেশন খুব একটা চেঞ্জ হবে, কিন্তু হোলের কনসেন্ট্রেশন কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ, কারণ হোল মাইনরিটি কেরিয়ার এন টাইপ মেটেরিয়াল। সো বেসিক্যালি যেটা হবে যে এই যে আমার পি প্লাস পিটি এই টার্মটা সিগনিফিকেন্টলি বাড়বে কম্পেয়ার টু এন প্লাস এন। সো ওভারঅল এফেক্ট যেটা হবে যে এই যে ফ্র্যাকশন অফ যে হোল বা ট্যাপ ডেন্সিটি, যে ট্র্যাপ স্টেটের যে ফ্র্যাকশনটা যেটা টোটালি মানে যেটা অকুপাইড ছিল সেটার অ্যামাউন্টটা এখন কমে যাবে। ঠিক আছে। তো এখানে যেটা হবে সেটা হলো যে এই যে ফ্র্যাকশন অফ দ্য ট্র্যাপ স্টেটস যেটা অকুপাইড ছিল আগে বিফোর ইলিমিনেশন, এটা এখন বেড়ে আফটার ইলিমিনেশন এটা বেড়ে যাবে। ঠিক আছে। এটা বেড়ে যাওয়ার কারণে যেটা হবে, সরি সরি, ফ্র্যাকশনটা কমে যাবে। ফ্র্যাকশনটা কমে যাওয়ার কারণে যেটা হবে যে ফিজিক্যালি যেটা হবে যে হোল ক্যাপচার রেটটা বাড়বে। ঠিক আছে। হোল ক্যাপচার রেটটা বাড়বে, এটা গ্রেন বডি কম্পেয়ার টু ইলেকট্রন ক্যাপচার। তো বেসিক্যালি আলটিমেটলি
লোয়ার নেট চার্জ থাকবে, তখন এই ক্রেবসটাতে নেট চার্জ ডেন্সিটি কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো আলটিমেটলি যখন নেট চার্জ ডেন্সিটি কমে যাবে, তাহলে আমার এই যে ব্যারিয়ারের হাইটটা এটাও কমে যাবে, চার্জ ডেন্সিটি কমে গেছে। সো এখন হাই ডেন্সিটিতে আসলে ব্যারিয়ারটা এতটা ইয়া হবে না, স্টিফ হবে না। ঠিক আছে। সো ব্যারিয়ার হাইটটা তাহলে কি ইলিমিনেশনের সাথে সাথে কমে যাবে। ঠিক আছে। এবং এটা ডিপেন্ড করতেছে যে আসলে ফার্মি লেভেলটা কোথায়। ঠিক আছে। যদি এখানে যেটা হচ্ছে যে যদি আমার ফার্মি লেভেলটা, এই যে এখানে একটা কথা বলছে যে ফার্স্ট ইজ দ্য মাল্টিক্যারিয়ার ফার্মি লেভেল, মানে কোয়াজি ফার্মি লেভেল অফ হোল, এটা যদি ট্র্যাপ লেভেলের চেয়ে স্টিল উপরে থাকে তাহলে এফেক্ট হবে নেগলিজিবল, এবিবি উইল বি আনএফেক্টেড। ঠিক আছে। এই যে হাইটটা কমে যাবে, মানে আনএফেক্টেড থাকবে। কিন্তু যখনই আমার এই ফার্মি লেভেলটা ট্র্যাপ লেভেলটাকে ক্রস করে চলে যাবে, মানে পি যখন সারফেস, যখন পিটা সারপাস করবে পিকে, ঠিক আছে, তখন ব্যারিয়ারটা ফল করা শুরু করে। ঠিক আছে। আলটিমেট এফেক্টে যেটা হচ্ছে যে আমার যেটা হচ্ছে যে আমার ইলুমিনেশনের কারণে আমার ব্যারিয়ার হাইটটা কম। ঠিক আছে। এখন আমরা দেখি যে গ্রেন বাউন্ডারি ট্রান্সপোর্টের উপরে কি এফেক্ট। আচ্ছা, গ্রেন বাউন্ডারি ট্রান্সপোর্টের উপর এফেক্টটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে এই ইলেকট্রন গুলা বা এই চার্জ ক্যারিয়ার গুলা কি এটাকে এই গ্রেন বাউন্ডারিটাকে কিভাবে পাস করতে পারে, এই ট্রান্সপোর্টের সাথে কি গ্রেন বাউন্ডারি ডিরেকশনটা কেমন, এটা যদি গ্রেন বাউন্ডারিটা যদি নর্মাল টু দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন হয় অথবা প্যারালাল টু দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন, তাহলে আচ্ছা, যখন আমার নর্মাল টু দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন হবে তখন অবশ্যই আমার ইলেকট্রনটাকে এই গ্রেন বাউন্ডারিটাকে ক্রস করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে যে ইলেকট্রনের যে পটেনশিয়াল ব্যারিয়ার, যেহেতু এখানে ছিল একটা, আমরা দেখলাম যে গ্রেন বাউন্ডারিতে পটেনশিয়াল ব্যারিয়ার আছে, তাহলে মেজরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে কি হবে, এটাকে পটেনশিয়াল ব্যারিয়ারটা মেজরিটি ক্যারিয়ার থেকে স্লো ডাউন করে দেবে। কারণ আমরা দেখলাম যে এন টাইপের ক্ষেত্রে পটেনশিয়াল ওয়েল ছিল কার জন্য, হোলের জন্য, আর ব্যারিয়ার ছিল ইলেকট্রনের জন্য। তাহলে এন টাইপ ইলেকট্রন যেহেতু মেজরিটি ক্যারিয়ার, তাহলে এক্ষেত্রে আমার আমার উল্টাটা হবে পি টাইপের জন্য। পি টাইপের জন্য ওটা পটেনশিয়াল ওয়েল হবে হচ্ছে ইলেকট্রনের জন্য, আর পটেনশিয়াল ব্যারিয়ার হবে হোলের জন্য। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে মেজরিটি ক্যারিয়ারকে ওয়েলটা যে ব্যারিয়ারটার ভেতর দিয়ে ক্রস করতে হবে, সো এটা স্লো ডাউন হবে, তার এনার্জি লস হবে। ঠিক আছে। সো এটা মোবিলিটি কমে যাবে। ঠিক আছে। অন্যদিকে এই যে ইয়াটা যেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারটাকে ওয়েলের দিকে এসে ড্রাইভ করবে এবং রিকম্বিনেশন সেন্টারের কাছাকাছি চলে আসবে এবং এটা রিকম্বাইন হওয়ার চান্স পাবে। ঠিক আছে। সো আলটিমেটলি এটা ডিফিউশন লেন্থ এবং ল্যাকটিন। ঠিক আছে। এবং এই এফেক্ট গুলার সাইজ বা স্ট্রেংথটা ডিপেন্ড করবে ডোপিং এবং ডেন্সিটি অফ ইন্টারফেস স্টেট এবং ফটো ক্যারিয়ার, ফটো জেনারেটেড ক্যারিয়ার ডেন্সিটি সবকিছু। ঠিক আছে। আচ্ছা, তাহলে মেইন রেজাল্টস গুলো হচ্ছে যে ইনক্রিজিং দ্য ট্যাপ ডেন্সিটি ইনক্রিজিং দ্য স্পেস চার্জ স্টোরড এট দ্য গ্রেন বর্ডার। যত ট্যাপ ডেন্সিটি বাড়াবো আমার এখানে এই স্পেস চার্জটা বাড়বে এবং বেরিয়ার হাইটটা বাড়বে। ঠিক আছে। রিডিউস করবে এটা কন্ডাক্টিভিটি এবং রিকম্বিনেশনটা বাড়ায়। আচ্ছা, ফার্স্টে যদি আমি ডোপিং বাড়াতে থাকি তাহলে বেরিয়ার হাইটটা বাড়বে, বাট হায়ার ডোপিং লেভেলে গিয়ে ট্র্যাপ গুলো স্যাচুরেট হয়ে যাবে, তখন আর ট্র্যাপ মানে ক্যাপচার করতে পারবে না। তো স্পেস চার্জ রিজনটা আস্তে আস্তে তখন কন্ট্রাক্ট হওয়া শুরু করবে এবং ব্যারিয়ারটা রিডিউস হবে। আরেকটা যেটা হচ্ছে যে ফ্রি ক্যারিয়ারটাকে যদি আমি বাড়াই, ফ্রি ক্যারিয়ার ডেন্সিটি বাড়াই বা ইলুমিনেশন, তাহলে এটাকে সেক্ষেত্রে আমার ফ্র্যাকশন অফ দ্য ট্র্যাপ স্টেট অকুপাইড বা ইলেকট্রন দিয়ে বা ক্যাপচার্ড হয়ে আছে এরকম ফ্র্যাকশন অফ দ্য অকুপাইড ট্র্যাপ স্টেট কমে যাবে, যেটা আমরা কিছুক্ষণ দেখলাম ইলুমিনেশন। সো বেসিক্যালি যেটা হবে যে সেক্ষেত্রে আমার বেরিয়ার হাইটটা কমবে। ঠিক আছে। একটা ভেরি হাই ইলুমিনেশন, যদি খুবই হাই ইলুমিনেশন হয় তখন গ্রেন বাউন্ডারি আসলে মিনিমাল এফেক্ট, কন্ডাক্টিভিটিটা ম্যাক্সিমাম লেভেলে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে গ্রেন বাউন্ডারি গুলা যেগুলো প্যারালাল টু দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, সেটা বেসিক্যালি মেজরিটি ক্যারিয়ারকে কোনো এফেক্ট করবে না, কারণ মেজরিটি ক্যারিয়ার যদি প্যারালালি যাচ্ছে সে কোনো পটেনশিয়াল ওয়েল দেখবে না বা সরি পটেনশিয়াল ব্যারিয়ার দেখবে না। ঠিক আছে। কিন্তু মাইনরিটি ক্যারিয়ারটা কি দেখবে, মাইনরিটি ক্যারিয়ারটা স্টিল এখানে একটা ওয়েল দেখবে বা যাই হোক, মানে মাইনরিটি ক্যারিয়ার ক্ষেত্রে যেটা হবে যে এটা ট্র্যাপ হওয়ার একটা, ওই ওয়েলের ভিতরে ট্র্যাপ হওয়ার বা রিকম্বাইন হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন অনেক ক্ষেত্রে যেটা হতে পারে, যেমন আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এটা একটা পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, একটা ইমিটার আর বেস, যেমন যেহেতু এটার স্ট্রাকচারটা ওয়েল ডিফাইন্ড না, তার মানে আমরা যেখানে ফিজিক্যালি যে জাংশনটা ক্রিয়েট করবো ইমিটার আর বেজের মধ্যে এন আর পি টাইপের, তো এখানে দেখা যাবে যে, আচ্ছা একটু ওয়েট করা।
ওকে, তো এখানে যেটা হবে আমি যেটা বলছিলাম যে এমিটার আর বেস ফিজিক্যালি যে জাংশনটা ক্রিয়েট হচ্ছে, এবং এখানে দেখা যায় যে এটা কোনো কোনো কেসে এটা গ্রেন বাউন্ডারিটাকে ক্রস করবে, কোনো কোনো কেসে না, এটা একটা গ্রেনের মাঝখানে থাকবে। তো এটা এখানে যদি আমরা দেখি যে পি আর এন রিজনের যে বাউন্ডারিটা, তো যেখানে এটা গ্রেন বাউন্ডারিটাকে ক্রস করতেছে, আহ, এরকম একটা রিজন হবে, ঠিক আছে, একটা পয়েন্ট হোয়ার দ্য পিএন জাংশন পাসেস থ্রু এ গ্রেন বাউন্ডারি। এই যেখানে যেমন এই পজিশনটা দেখা যাচ্ছে যে এখানে গ্রেন বাউন্ডারি আছে, তো এখানে আসলে পটেনশিয়াল গুলো এফেক্ট হবে, আইসো পটেনশিয়াল লাইন গুলো যদি আমরা দেখি যে এখানে পটেনশিয়াল গুলো কিন্তু এফেক্ট হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল, এটা হচ্ছে কনস্ট্যান্ট ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। হ্যাঁ, এই যে এই কন্ট্রোল লাইন গুলো হচ্ছে কনস্ট্যান্ট ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। সো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে দেখেন আমার গ্রেন বাউন্ডারিটাকে যে লাইন যে পজিশনটাতে, এই পজিশনটাতে যদি গ্রেন বাউন্ডারিটাকে ক্রস করে থাকে তাহলে এখানে কিন্তু এটা ডিস্টর্টেড পটেনশিয়াল, আইসো পটেনশিয়াল লাইন। আচ্ছা, যাই হোক। তো এটা আমরা এতক্ষণ সিলিকনের দুইটা ভেরিয়েন্ট দেখি, হচ্ছে অ্যামরফাস আর হচ্ছে পলিক্রিস্টাল। এছাড়া আরো অন্যান্য কিছু টাইপের ম্যাটেরিয়াল আছে, যেমন কপার ইন্ডিয়াম সেলেনাইড আছে। কপার ইন্ডিয়াম সেলেনাইডের ক্ষেত্রে এটা কিন্তু বেশ কিছু বাংলা লেখা এখানে আছে, আমি জাস্ট কি জিনিসগুলো একটু বলি। সেটা হচ্ছে যে কপার ইন্ডিয়াম সেলেনাইডের ব্যান্ড গ্যাপ হচ্ছে অ্যারাউন্ড 1 ইলেকট্রন ভোল্ট, এবং এটার অপটিক্যাল অ্যাবজর্পশন স্ট্রেন্থটা হচ্ছে হাইয়েস্ট among the known of any semiconductor। তার মানে এটা বেশ স্ট্রং অপটিক্যাল অ্যাবজর্ভার, ঠিক আছে। এবং এটা স্ট্রং অ্যাবজর্পশনের সাথে এটা বোথ পি এবং এন টাইপ ডোপিং করা যায়। সো এটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ থিন ফিল্ম ম্যাটেরিয়াল, থিন ফিল্ম সোলার, ঠিক আছে। এবং এটা পলিক্রিস্টালাইন ফরম্যাটে গ্রেন সাইজ হচ্ছে অ্যারাউন্ড 1 মাইক্রন। সো এখানে যেটা হচ্ছে, বাট সিআইএসপিএন হোমো জাংশন সোলার সেল এফিসিয়েন্সি যেটা দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 3 to 5, এখনো তো আরো বাড়ছে, এটা তো অনেক আগের বই। 3 to 4% যখন এই বইটা লিখছিল তখন এফিসিয়েন্সি ছিল অনলি 3 to 4%, ঠিক আছে। এবং ব্যাটার ডিভাইসের জন্য আমাদেরকে হেটেরো জাংশন, যেখানে হচ্ছে আমরা এন টাইপ ইমিটারটাকে আমরা রাখবো এন টাইপ ক্যাডমিয়াম সালফাইড, অথবা লাইট অন এ লাইটলি ডোপ পি টাইপ সিলে, যেটা ক্যাডমিয়াম ইন্ডিয়াম সেলেনাইডের বেজেল, ঠিক আছে। আর এখানে যেটা লাগে যে এই যে যেহেতু এটা স্ট্রং অবজারভার, সো এই যে পি টাইপ যে ক্যাডমিয়াম সিআইএস লেয়ারটা, এটা বেসটাকে আমরা ফিউ মাইক্রন ঠিক রাখলে ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আবার একটা একটা অ্যালয় ইউজ করা হয়, সেটা হচ্ছে যে সিআইজিএস, মানে সরি এটা ক্যাডমিয়াম না, কপার, কপার ইন্ডিয়াম গ্যালিয়াম সেলেন, এই ধরনের একটা সিআইজিএস ইউজ করা, ঠিক আছে। এই সিআইজিএস যেটা করে এটা ওই যে ব্যান্ড গ্যাপটাকে বাড়ায়। হুম, এটা অ্যাবজর্পশনটাকে কিন্তু আরেকটু ইমপ্রুভ করে, ফটোভোল্টাইক ক্যারেক্টারিস্টিক্সটাকে বাই রেজিং দ্য ব্যান্ড গ্যাপ। আর যেটা হচ্ছে, আর অ্যাজ ওয়েল এজ ইলেকট্রনিক প্রপার্টিস অফ দ্য রেয়ার কন্টাক্ট, এই সবগুলো কিন্তু। আচ্ছা, আচ্ছা, এখন এখানে একটা সমস্যা যেটা হচ্ছে যে এই যে আমরা যে হেটেরো স্ট্রাকচারের কথা বললাম, এটা একটা সমস্যা। সমস্যাটা হচ্ছে যে দ্য কম্পাউন্ড ফর্মস দ্য, এই যে চ্যালকোপাইরাইট ক্রিস্টাল স্ট্রাকচার, যে ক্রিস্টাল স্ট্রাকচার যেটা আছে, যে এটা হচ্ছে এই কম্পাউন্ড, যেটা এই যে সিআইজিএস কম্পাউন্ড, এটা চ্যালকোপাইরাইট ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে যে এই যে আরেকটা যেটা হচ্ছে যে উম, আচ্ছা কি বলছে এখানে, আচ্ছা, আর নেটিভ ডিফেন্স গুলো যেটা থাকে, এই যে এখানে নেটিভ ডিফেন্স গুলো যে ড্যাংলিং বন্ডস, আনস্যাটিসফাইড ভ্যাকেন্সিস, এগুলা এগুলা এগুলো কি করে গ্রেন বাউন্ডারিতে আসে, ঠিক আছে, গ্রেন বাউন্ডারিতে চলে আসে, কনভিগেট করে, এবং তারা কি করে, এই যে ট্র্যাপ গিভ রাইজ টু এ ডিস্ট্রিবিউশন অফ ট্র্যাপ এনার্জি অ্যাবভ দ্য ব্যালেন্স ব্যান্ড সাচ দ্যাট দ্য হোলস। আচ্ছা, মানে এদের একটা এই যে মানে ব্যান্ড গ্যাপের ভিতরে তাদের একটা দৃষ্টি ইয়ে থাকে, এই ট্র্যাপ স্টেট গুলার ব্যান্ড গ্যাপের ব্যালেন্স ব্যান্ডের এজে থাকে, ঠিক আছে। সো এই ব্যালেন্স ব্যান্ডের এজে থাকার কারণে যেটা হচ্ছে যে হোলের যে অ্যাক্টিভেশন এনার্জি, এটা অ্যারাউন্ড 0.3 ইলেকট্রন, ঠিক আছে। হোলটাকে ক্রিয়েট করার জন্য যে অ্যাক্টিভেশন এনার্জিটা আমার লাগে।
এটা ইউজুয়ালি আরো কম থাকে, কিন্তু এদের এখানে এই ক্যাপসিডের কারণে এদের যেটা বেড়ে গেছে। আচ্ছা, এগুলা জাস্ট কিছু বেসিক। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে যে এই হেটেরো জাংশন থিন ফিল্ম সোলার। হেটেরো জাংশনের ক্ষেত্রে যেটা হয় যে ইউজুয়ালি যেটা হচ্ছে যে আমরা বললাম যে হেটেরো জাংশন কেন ইউজ করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে পি লেয়ারটা আমার বেশ ভালো মানে শর্ট ওয়েভ লেন্থে ভালো ক্যারেক্টারিস্টিক দিচ্ছে না, বা অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিকটা স্ট্রং না, বা অক্ষেত্রে হলেও দেখা যাচ্ছে যে কালেকশন এফিসিয়েন্সি ভালো না। তো এই ক্ষেত্রে আমরা এই জন্য এটাকে ওয়াইডার ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল দিয়ে স্ট্রাকচার মানে রিপ্লেস। ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা হোয়াইট জাংশন মিটারটা ইউজুয়ালি যেটা করে একটা উইন্ডো লেয়ারের মতো কাজ করে। সো এখানে যেটা হচ্ছে যে এটা দুইটা কারণে করা হয়। যেটা হচ্ছে ফার্স্ট, দ্যাট শর্ট ডিফিউশন লেন্স মিনস দ্যাট হাই এনার্জি ফটোস মে নট বি কালেক্টেড এফিশিয়েন্টলি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে যেহেতু আমার শর্ট ডিফিউশন লেন্স থাকলে যেটা হবে যে হাই এনার্জি ফটো যেগুলো একবারে ফ্রন্টেই ফ্রন্ট সার্ফেসেই যেগুলো অ্যাবজর্ব হয়ে যাবে সেগুলা কালেকশন করতে পারবে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে ওই হোয়াইট ব্যান্ডের ম্যাটেরিয়ালটা যেটা উইন্ডো লেয়ারের মতো কাজ করবে এবং এটা কালেকশন বেটার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সমস্যা যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা ম্যাটেরিয়ালকে, যেমন কপার ইন্ডিয়াম সেলেনাইড, এটাকে ইজিলি অ্যান্টি ডোপ করা কঠিন। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার অল্টারনেটিভ হিসেবে আমরা যেটা এমন একটা মেটেরিয়াল পেতে পারি যেটা ইজিলি অ্যান্টি ডোপ করা যায়, যেমন হচ্ছে ক্যাডমিয়াম সেলেস সালফাইড। ঠিক আছে। আচ্ছা, এখন ম্যাটেরিয়াল ইন্টারফেসে যখন এই যে হেটারো স্ট্রাকচার ক্রিয়েট করা হবে, এখানে কিছু প্রবলেমও আছে। প্রথম হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফারেন্স বা ল্যাটিস কনস্ট্যান্টের ডিফারেন্স থাকতে পারে দুটা ম্যাটেরিয়ালের ভিতরে। সো এই হেটারো স্ট্রাকচার যখন ক্রিস্টাল স্ট্রাকচার বা ল্যাটিস কনস্ট্যান্টের ডিফারেন্স থাকবে, তাহলে এখানে ইউজুয়ালি আমার আবার ডিফেক্ট স্টেট চলে আসবে ইন্টার ব্যান্ড গ্যাপে। ঠিক আছে। ইন্টার ব্যান্ড মানে ব্যান্ড গ্যাপের মাঝখানে ডিফেক্ট স্টেট চলে আসবে, এবং এগুলা শক্তি রিড হল রিকম্বিনেশন বা ট্র্যাপ স্টেটের হায়ার ট্র্যাপ যে রিকম্বিনেশন গুলো আছে সেগুলোকে এনকারেজ করবে, এবং এটা ডার্ক কারেন্টটাকে ইউজ করবে এবং ওপেন সার্কিট ভোল্টেজটাকে লিমিট করে দেবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে সমস্যা এটা হবে যে ভেরি লার্জ ডেন্সিটি অফ ইন্টারফেসটা থাকলে ফার্মি লেভেলটা পিন হয়ে যাবে। ফার্মি লেভেল পিন হয়ে গেলে কি হবে, যে আমি আর কেরিয়ার ডেন্সিটিটাকে কন্ট্রোল করতে পারবো না। তখন যা কেরিয়ার দিব সবাই এই ট্যাক্সেটে জমা হয়ে যাবে। তো ফার্মি লেভেল আর চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে আরেকটা সমস্যা হতে পারে যে যখন আমরা এটাকে গ্রো করবো, এই ধরনের হেটারো স্ট্রাকচারটাকে গ্রো করবো, তখন কেমিক্যাল কম্পোজিশন যেহেতু দুটা ডিফারেন্ট, সো কিছু কিছু কেমিক্যাল কম্পোনেন্ট কি হতে পারে, ডিফিউজ করে আসতে পারে অ্যাক্রস দ্য জাংশন। ঠিক আছে, এবং নতুন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড ক্রিয়েট হতে পারে, কপার সেলেনাইড বা কপার সালফাইড ইনস্টিড অফ কপার ইন্ডিয়াম সালফাইড বা ক্যাডমিয়াম সালফাইড। ঠিক আছে, এবং এই ধরনের ইয়াগুলা আমাদের আনডিজায়ারেবল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে এই যে যখন যেহেতু এরা দুইটা ডিফারেন্ট ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল, সো তাদের ইলেকট্রন এফিনিটি ডিফারেন্ট হবে, ব্যান্ড গ্যাপ ডিফারেন্ট হবে, এবং এক্ষেত্রে যেটা হবে যে তাদের এখানে দেখা যাবে যে কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ডে একটা ন্যারো ব্যারিয়ার বা স্পাইক ক্রিয়েট হচ্ছে বা ওয়েল ক্রিয়েট হচ্ছে, বা দুইটাই হতে পারে। ঠিক আছে। তো এখানে যেটা হবে যে এই ধরনের ব্যারিয়ার বা পটেনশিয়াল ওয়েল বা ব্যারিয়ার হলে ফটো জেনারেটেড ব্যারিয়ার গুলো যখন এই জাংশনটা ক্রস করবে, তখন তাদের কি করতে হবে, আইদার টানেল করতে হবে অথবা ওভারকাম করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে আমার এফিসিয়েন্সিটা রিডিউস হবে। যেমন এখানে আমরা দেখাচ্ছি যে দেখেন এন টাইপ ক্যাডমিয়াম সালফাইডের সাথে যখন পি টাইপ কপার ইন্ডিয়াম সেলেনাইড, এটা এদেরকে যখন বর্ন করা হচ্ছে, মানে এই হ্যাটোস ইন্টারফেসটা যখন ক্রিয়েট হচ্ছে, তখন দেখেন এখানে একটা কি হচ্ছে, ইলেকট্রনের জন্য একটা পটেনশিয়াল ওয়েল ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে। আর হোলের জন্য এটা ব্যারিয়ারের মতো। ঠিক আছে, হোল তো এদিক দিয়ে এদিকে চলে যাবে। ইলেকট্রন যখন এদিকে আসবে সে এখানে কি দেখবে, সে দেখবে একটা ব্যারিয়ার, সে একটা ওয়েল আছে, তাকে এই ওয়েলটা ওভারকাম করতে হবে। তাকে এখানে থার্মিওনিক ইমিশন প্রসেসে ওয়েলটা ওভারকাম করতে হবে। ঠিক আছে। আর এখানে আরেকটা সমস্যা হবে যে এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি কোনো ইলেকট্রন বা হোল থাকে, এই হোলটা কি করবে এখানে, দেখেন এটা কিন্তু টানেল করে ক্র্যাপস্টেটে চলে যেতে পারে, কারণ এই ক্র্যাপস্টেট গুলা এই জন্য খুব কাছে আছে। তো এটা ট্র্যাপ করে টানেল করে ক্র্যাপস্টেটে চলে যাবে। সো এটা ক্যাপচার হবে, রিকম্বাইন হোল হোল ক্যাপচার হবে। ঠিক আছে, হোল হোল গুলা ক্র্যাপস্টেটে ক্যাপচার হবে। ঠিক আছে। So এরকম সমস্যা হতে পারে, রিকম্বিনেশন হতে পারে। আচ্ছা। আচ্ছা, ক্যাডমিয়াম টেলুরাইড আছে।
এখানে কিছু কিছু সিম্পল ম্যাটেরিয়াল বলা আছে, যেমন ক্যাডমিয়াম টেলুরাইড হচ্ছে একটা থ্রি থ্রি টু টু আর সিক্স গ্রুপের একটা ম্যাটেরিয়াল। এটা বেস্ট সুইটেড ফর ফটোভোলটাইক্স। এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.44, যেটা সব লিপিজার লিমিটেড যে ভ্যালুটা ছিল কাছাকাছি 1.4 এর মতো। আচ্ছা। এবং এটার মধ্যে যেটা হচ্ছে, যেটাকে বোথ এন টাইপ এবং পি টাইপে ডোপ করা যায়। আহ, আচ্ছা। হিস্টোরিক্যালি ক্যাডমিয়াম টেলোড সর্ট এন্ড ডেভেলপ এজ পি টাইপ রিপ্লেসমেন্ট অফ ফটোভোলটাইক, পি টাইপে ডোপ করা যায়। আচ্ছা। কপার কপার সালফাইড, যেটা হচ্ছে কিউপার সালফাইড, কপার সালফাইড, কপার সালফাইড which was used in early hydrogen design with n type। ও আচ্ছা, মানে এটা এটা হচ্ছে পি টাইপ রিপ্লেসমেন্ট কাজ করবে কার জন্য? কপার সালফাইড, যেটা আগে ইউজুয়ালি এন টাইপ ক্যাডমিয়াম সালফাইডের উপরে আমার ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে ডিজাইনটা এরকম যে প্রিফার ডিজাইন হচ্ছে এন টাইপ ক্যাডমিয়াম সালফাইড আর পি টাইপ ক্যাডমিয়াম টেলোরাইড, মানে এইটার মতোই তার সাথে এরকমই, এখানে ক্যাডমিয়াম সালফাইড থাকবে আর এখানে ক্যাডমিয়াম টেলোরাইড থাকবে, বাট এটার সুবিধাটা হচ্ছে এটার মধ্যে ব্যান্ড গ্যাপটা ম্যাচ। ঠিক আছে, এটা ব্যান্ড গ্যাপটা ম্যাচ হওয়ার কারণে যেটা হচ্ছে, ব্যান্ড গ্যাপ ম্যাচিং বা যাই হোক, এখানে ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে ডিফারেন্স খুবই কম। আহ, এখানেও ক্যাডমিয়াম সালফাইডটা উইন্ডো লেয়ারের মতো কাজ করবে। ঠিক আছে, এবং শর্ট ওয়েভলেন্থে কালেকশন এফিসিয়েন্সিটা বাড়াবে। বাট এখানে নো বেরিয়ার রেজাল্ট ইন দ্য কন্ডাকশন অর ব্যালেন্স। তার মানে এখানে ব্যান্ড মানে ইলেকট্রন অ্যাফিনিটির যে ইয়াটা ছিল ওটার কারণে, এখানে তো অতটা ডিফারেন্স না হওয়ার কারণে, মিসম্যাচ না হওয়ার কারণে আমার কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ডে কোনো বেরিয়ার ক্রিয়েট হচ্ছে, বাট ল্যাটিস মিসম্যাচ থাকবে। ঠিক আছে, ল্যাটিস মিসম্যাচ বিটুইন টু ম্যাটেরিয়াল থাকবে। এই কারণে যেটা হবে যে এদের এখানে ইন্টারফেস স্টেট আছে। ঠিক আছে। আর এটার স্ট্রং অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্সটা মোটামুটি স্ট্রং, সো 3 থেকে 5 মাইক্রন ক্যাডমিয়াম টেলোরাইড ইজ সাফিসিয়েন্ট অপটিক্যাল ডেপথ, হ্যাজ এ সাফিসিয়েন্ট অপটিক্যাল ডেপথ, মানে 3 থেকে 5 মাইক্রন দিয়ে আমি ভালো absorption পাবো। ঠিক আছে। ইউজুয়ালি এটাকে ডোপিং করতে হলে মানে মাল্টিপল ডোপিং টেকনিক আছে। আচ্ছা যাক, এগুলা এতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিছু প্রবলেমের কথা বলা আছে যে ক্যাডমিয়াম সালফাইড ইমিটার স্টিল অ্যাবজর্ব সিগনিফিকেন্টলি ইন দ্য গ্রিন এন্ড ভেরি থিন লেয়ার্স আর ফর। আচ্ছা, not prevalent to reduce the thickness of- আচ্ছা, এটা তো কোনো প্রবলেম মনে হচ্ছে না। যেটা বলতেছে যে ক্যাডমিয়াম সালফাইডটা গ্রিন ওয়েভলেন্থে বেশ ভালো অ্যাবজর্ব করে এবং অল্প থিকনেসই দরকার। আচ্ছা, আরেকটা যেটা প্রবলেম, যেটা হাই ডেন্সিটি অফ ট্র্যাপস্টার দ্য গ্রেইন বাউন্ডারি গিভ রাইজ টু হাই ডার্ক কারেন্ট। আচ্ছা, ট্র্যাপস্টার যদি অনেক বেশি হয় এই গ্রেইন বাউন্ডারিতে, যে লেটিস মিসম্যাচের কারণে, কারণ ডার্ক কারেন্টের ইয়াটা অনেক বেড়ে যাবে 20 টাইমস অফ দা। দেখেন এখানে ডার্ক কারেন্টটা কেমন, 20 টাইমস দ্যাট অফ আদারওয়াইজ সিমিলার ম্যাটেরিয়াল গ্যালিয়াম আর্সেনাইডের, যে এটা 20 টাইমস বেশি, এবং ওপেন সার্কিট ভোল্টেজটাও অনেক কম, লো ভিওসি 0.2 ভোল্ট লেস দেন গ্যালিয়াম আর্সেনাইড। এবং এই যে লো ভি ওপেন সার্কিট, এটা পার্টলি অ্যাট্রিবিউট করা হচ্ছে ফার্মি লেভেল পিনিং এর। ঠিক আছে, ফার্মি লেভেল পিনিং এর steps। আচ্ছা। আর ফার্মি লেভেল পিনিং যদি হয়, মানে ট্র্যাপসের ডেন্সিটি যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে তো আসলে ফার্মি লেভেলটা পিন হয়ে যাবে ট্র্যাপসেটে। মানে ফার্মি লেভেলটা ওই ইয়াতে ট্র্যাপ লেভেলে, মানে যেটা নিউট্রালিটি লেভেলের কাছাকাছি একটা জায়গায় পিন হবে। ঠিক আছে, ফার্মি লেভেল পিনিং বাই ট্র্যাপসেট leads to difficulties doping cadmium telluride heavily p type and making ohmic contact with the substance। আচ্ছা, তার মানে ফার্মি লেভেল পিনিং হলে আমি এটাকে ডোপিং করতে পারবো না, বা এটা কন্ডাক্টিভিটি আমি চেঞ্জ করতে পারবো না, এবং এটা ওহমিক কন্টাক্ট বাড়ানো কঠিন হবে। ঠিক আছে। এবং ডিফেক্ট এট দ্য ক্যাডমিয়াম সালফাইড ক্যাডমিয়াম টেলারাইড হেটেরোজাংশন, এই যে লেটিস মিসম্যাচের কারণে যে ডিফেক্ট গুলো আসবে, তাহলে এগুলো আসলে যে জাংশনের কম্বিনেশনটা বাড়াবে। ঠিক আছে। এটাই। আচ্ছা, এখন পলিক্রিস্টালাইন, আমরা আবার একটু পলিক্রিস্টালাইন সিলিকনের দিকে যাই, যে পলিক্রিস্টালাইন সিলিকনের ক্ষেত্রে আমরা কিভাবে এটা পারফরমেন্সটাকে বাড়াইতে পারি। ঠিক আছে। আচ্ছা, পলিক্রিস্টালাইনের ক্ষেত্রে বুঝি গ্রেন সাইজটা হচ্ছে অ্যারাউন্ড 1 মাইক্রন, এবং এটা অপটিক্যাল প্রপার্টির দিক থেকে এটা ক্রিস্টালাইন সিলিকনের মতো, কিন্তু ইলেকট্রনিক প্রপার্টির দিক থেকে এটা মানে মাল্টি ক্রিস্টালাইন, বা গ্রেইন বাউন্ডারি এফেক্টটা ইলেকট্রনিক প্রপার্টিতে আমরা দেখবো যে চার্জ ট্রান্সফার। ঠিক আছে। এখন এদেরকে এই যে গ্রেইন বাউন্ডারিতে অনেক ড্যাংলিং বন্ড থাকবে। ঠিক আছে, যেগুলা অ্যাজ ওয়েল এস এক্সট্রিনজিক ইম্পিউরিটি থাকতে পারে, যেগুলো হচ্ছে আনওয়ান্টেড কেমিক্যাল, যেগুলো আমার গ্রোথের সময় এটাতে ডিপোজিট হয়েছে। ঠিক আছে। আহ ডিফেক্ট স্টেট থাকতে পারে। যাই হোক, তো এখানে যেটা হচ্ছে যে লাইট, আচ্ছা, এটা ইমপ্রুভ করার ওয়ে, পারফরমেন্স ইমপ্রুভ করার দুইটা বেসিক অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে লাইট ট্রেপিং করা। লাইট ট্রেপিং করা মানে যেটা হচ্ছে যে মাল্টিপল রিফ্লেকশনের থ্রোতে এটার অপটিক্যাল পার্টটাকে বাড়ানো। ঠিক আছে।
তাহলে এখানে আমরা যদি করি যে অল্প একটু থিন সেল নিয়ে এটাকে যদি আমরা লাইট পেপিং করি, তাহলে এটা অপটিক্যাল পার্টটা বাড়বে। এবং এটা করা যায় কিভাবে, ব্যাক সারফেস বা ফ্রন্ট সারফেসের টেক্সচারিং। ঠিক আছে, টেক্সচারিং যদি আমরা করি, যেরকম ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার আমরা যদি করি, তাহলে এটা অপটিক্যাল ডেপটা বাড়বে বাই ফ্যাক্টর অফ 20 টাইমস বেড়ে যাবে অপটিক্যাল ডেপথ। এবং অনলি ফিউ টেন্স অফ মাইক্রons অফ মানে মাইক্রোক্রিস্টালাইন সিলিকন ক্যান বি ইউজ টু অ্যাবজর্ব মোস্ট অফ দি ইনসিডেন্ট লাইট। ঠিক আছে, তাহলে এখানে যেটা সুবিধা হবে যে অপটিক্যাল ডেপথ বাড়তেছে কিন্তু আমি ফিজিক্যাল ডেপথটা কমে রাখছি, তো এখানে আমার ডিফিউশন লেন্থটা লং হতে হবে না, এবং এটা হায়ার ড্রপিং করতে পারবো আমি, যে কারণ যেহেতু আমার ডিফিউশন লেন্থটা কম, সরি মানে আমার যেহেতু ফিজিক্যাল ডেপথটা কম, তো আমার এখানে হায়ার ড্রপিং করলেও আমার রিকম্বিনেশন প্রবাবিলিটি যদিও পারে, কিন্তু লেন্থ কম হওয়ার কারণে এটা ইজিলি ক্রস করে যেতে পারবো এটা। ঠিক আছে, এবং এই হায়ার ড্রপিং করে আমি ওপেন সার্কিট ভোল্টেজটা বাড়াতে পারবো। কারণ হায়ার ড্রপিং করা মানে কি, হায়ার ড্রপিং করা মানে হচ্ছে আমার এই কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি নিয়ে যাওয়া এন টাইপের ফার্মি লেভেলকে, আর ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছাকাছি নিয়ে যাওয়া পি টাইপের ফার্মি লেভেল। সো বেসিক্যালি যেটা হবে যে এই যে কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং যেটা হবে সেটা এই দুটার মধ্যে ডিফারেন্স। সো এই এটা বাড়বে, ড্রপিং এর সাথে সাথে এটা বাড়বে। ঠিক আছে, আরেকটা যেটা করা যায় প্যারালাল মাল্টি জাংশন। প্যারালালের ক্ষেত্রে যেটা হবে যে ট্যান্ডেমে আমরা যেটা বলছিলাম যে মাল্টি জাংশন সোলার সেল গুলো ট্যান্ডেমে সিরিজে থাকে, আর প্যারালালের ক্ষেত্রে যেটা হবে তারা ইলেকট্রিক্যালি প্যারালাল কানেকশন। ঠিক আছে, ইলেকট্রিক্যালি প্যারালাল হলে তাদের কারেন্ট ম্যাচিং কনস্ট্যান্টটা থাকবে না, কারণ যেহেতু তারা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করছে। ঠিক আছে, বাট এখানে প্যারালাল করলে যেটা সুবিধা হবে যে কনজিকিউটিভলি আমরা অল্প থিকনেসের দুটা লেয়ারকে একসাথে অ্যাড করলে আহ, এটা অ্যাবজর্পশনটা বাড়বে। ঠিক আছে, বাট প্যারালাল হওয়াতে এটা আলাদা আলাদা কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, এই তো মোটামুটি আজকে ছিল থিন ফিল্ম সোলার সেলের লেকচারটা, এটা আপনারা বই থেকেও একটু দেখতে পারেন। আহ, তো এইগুলো হচ্ছে আমাদের মোর প্র্যাকটিক্যাল, যে মনোক্রিস্টালাইন গুলো যেহেতু অনেক এক্সপেন্সিভ, সো আমরা এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। হ্যাঁ, থিন ফিল্ম সোলার সেল। ও আচ্ছা, আমার মনে হয় রেকর্ডিংটা আমরা এখন, আচ্ছা রেকর্ডিংটা চলুক আর কিছু। আচ্ছা, আমরা আপনাদেরকে, যেহেতু আমরা শেষের দিকে চলে আসতেছি, 8টা ক্লাস হবে স্যার, 2টা ক্লাস হবে, তারপর তো আমাদের প্রজেক্ট প্রেজেন্টেশন হবে। যাই হোক, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিই। আমি এখানে পিবি এফিসিয়েন্সি টেবিল নামে একটা পিডিএফ দিচ্ছি। ঠিক আছে, এটা ভার্সন 64, ভার্সন 65টা নভেম্বর, যেটা আমি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি না, এই কারণে আমি এর আগের ভার্সনটা দিচ্ছি। এখানে আপনারা লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট সোলার সেল দেখতে পাবেন, কোন কোম্পানি বানাইছে, তার এফিসিয়েন্সি কত, কি টাইপের সোলার সেল, সিঙ্গেল জাংশন না মাল্টি জাংশন। সো এই যে আপনারা ট্রিপল জাংশন সোলার সেল বানাচ্ছেন, হুম, এটা প্রজেক্টের একটা ইয়া, তো এখান থেকে আপনাদের কম্পেয়ার করতে হবে যে আপনাদের পারফরমেন্সটা কোন রেঞ্জে পড়তেছে। কারণ এত কষ্ট করে থ্রি ফোর বানায় বা ট্রিপল জাংশন বানায় লাভ। যেমন একটা জিনিস যদি খেয়াল করেন, উম, আমি বলতেছি না যে পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতেই হবে মাস, যতটুকু পারেন করেন, কারণ এটা স্টিল একটা লার্নিং প্রজেক্ট, আমরা এখানে ইমপ্রুভমেন্টের দিকে খুব একটা আমি এটা ইয়ে দিচ্ছি না। কিন্তু দেখেন, সিঙ্গেল ক্রিস্টালাইন সিলিকনের হাইয়েস্ট রেকর্ড এই পর্যন্ত বোঝা পাইছে কত, 27.3 প্লাস মাইনাস 0.4, এবং গত লাস্ট যেটা বেরোচ্ছে এটা থেকে আরেকটু বাড়ছে ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, সো এটা কিন্তু সিঙ্গেল ক্রিস্টালাইন সিলিকনের, সো অলরেডি এটা 27%। মানে সবকিছু যে লিমিট ছিল যেটা 31% বা 33%, সো এটা অনেকটুকু ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, আর মাল্টি ক্রিস্টালাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি, মাল্টি ক্রিস্টালাইনের ক্ষেত্রে এই যে 5 জাংশনের ক্ষেত্রে 38.8, তারপর আরো বোধহয় আছে, আরো বেশি আছে 40%, এই যে 47.1% একটা আছে মাল্টি জাংশন। ঠিক আছে, এই, তো এরকম অনেক আছে, যেমন 47.6 আছে, 44% আছে। সেটা আপনি একটু দেখেন, দেখলে আপনাদের আইডিয়া হবে। ঠিক আছে, যে কি ধরনের সোলার সেল এখন স্টেট অফ দ্য আর্টে আছে। আচ্ছা, আর এখানে একজন আমাকে মেল করছিলেন যে তার বুকমেট নাকি এই কোর্স করতে যাচ্ছে না, সে কি আছেন এখন? একজন স্টুডেন্ট আমাকে মেল করছিল যে তার গ্রুপমেট এই কোর্সটা করবে না, সে একা হয়ে গেছে। সে তো তাহলে সিরিয়াস না, সে নিজেও আসে না ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি, সে যদি না আসে তাহলে মেল করে, তাহলে তো আমি কি বলবো, এখন আমি তার সাথে তাকে অ্যাটাচ করে দিই। এরকম যে বেশি আবেগে সবাই কোর্স নিয়ে তারপরে লাস্টে থাকেনি।